গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে? আজকে ক্লাসটা মূলত ইউজি পার্ট 1 এ যারা অ্যাডমিশন নিয়েছে আর বিশেষ করে বাংলা বিষয় নিয়ে, যেহেতু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানে যারা কাজের সঙ্গে যুক্ত বা পড়াশোনার বয়স হয়তো পার হয়ে গেছে, এখন অ্যাডমিশন নেওয়া যাবে না রেগুলার কলেজ বা ইউনিভার্সিটিতে, তাদের ক্ষেত্রে এনএসইউতে তারা অ্যাডমিশন নেয় এবং কোর্সগুলো কমপ্লিট করে, যেগুলো অন্যান্য ইউনিভার্সিটি বা রেগুলার ইউনিভার্সিটির সমতুল্য কিন্তু ডিগ্রিগুলো বা মার্কশিটগুলো বা সার্টিফিকেটগুলো কিন্তু ভ্যালু দেয়। আর আজকের ক্লাসে আমি মূলত ইউনিভার্সিটির বেশ কিছু নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কখন কখন হয়, অ্যাসাইনমেন্ট বা ফাইনাল এক্সাম, মার্কস ডিভিশন, যা কিছু আছে সব কিছু আলোচনা করব। আর বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ধারণা তৈরি করে রাখা ভালো ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের। তাতে কি হয়, এখন 3 বছর এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে, আগামীতে যদি কেউ পিজি কোর্স করে বা আরও অন্যান্য কোর্স করে, তো স্বাভাবিক একটা সম্পর্ক তৈরি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তাতে আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের কিন্তু একটু ধারণা থাকা দরকার। আর সবাইকে তুমি দিয়েই বলছি, আমাকেও তুমি দিয়ে তোমরা বলতে পারো, আর আপনি বলার প্রয়োজন নেই। আর আশা করি সবাই আমার থেকে বয়সে ছোটই হবে এখানে। তো ব্যাপার হচ্ছে যে অনেক স্টুডেন্ট বলে রেখেছিল, আমি ইউটিউব চ্যানেলও আছে, আশা করি জানো, যে তারা ইউনিভার্সিটি রিলেটেড অনেক ইনফরমেশন, অনেক তথ্য জানতে চেয়েছিল, ফোন কল করেছিল। তো তার জন্য আমি ভেবেছিলাম যে একটা ক্লাস করি, সেই ক্লাসে সবাইকে জানিয়ে দেবো, যা কিছু কোয়ারি আছে সেগুলোও তারা জানাবে আমাকে শেষের দিকে। প্রথমে আমি তোমাদের ক্লাসে বিশ্ববিদ্যালয়ের যে তথ্যগুলো, ইউনিভার্সিটি ইনফরমেশনগুলো আলোচনা করব, তারপর তোমাদের যেটা সিলেবাস নিয়ে এগোতে হবে, আপাতত ফার্স্ট ইয়ারটা আলোচনা করব, তারপর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে, ওটার জন্য আলাদা পরে ক্লাস দেওয়া হবে যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে বা থার্ড ইয়ারে যাবে। প্রথম ক্লাসটা অবশ্যই করবে, তাতে তোমাদের এগিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। আচ্ছা, তো দেখো স্ক্রিনে যেটা শো করছে, কিছু তথ্য দেওয়া আছে বিশ্ববিদ্যালয়ের, যেগুলো অবশ্যই জানা জরুরি এটার জন্যই যে এই বিশ্ববিদ্যালয়ে যখন কেউ অ্যাডমিশন নেয়, প্রথমত নিজে একটা ধারণা তৈরি হয় যে এই যে সার্টিফিকেটটা আমি পাচ্ছি এখান থেকে, এটা কোনো কি ভ্যালু দেবে, আর যেটার জন্য আমি কোর্সটা করছি নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। তো কোর্সটা যে করছি সেটা পরবর্তীতে আমার কাজে লাগবে তো, নাকি অন্যান্য অনেক কিছু তো এখন ভুয়ো ইউনিভার্সিটি তৈরি হয়ে গেছে, সেটা কি ফালতু আমার 3টে বছর কি শুধু শুধু সময়টা নষ্ট হয়ে যাবে, এরকম একটা ধারণা তৈরি হয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। আমি দেখেছি, বা পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আছে যারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, যাদের কোনো এরকম ধারণা নেই এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে, তারাও হয়তো বলবে যে ওখান থেকে কেন করছি, দেখে দেখে পরীক্ষা লিখতে হয় বা এরকম কিছু কিছু তথ্য এরকম পাবে, বা সার্টিফিকেট সম্পর্কে বলবে যে এগুলো ভ্যালু নাও দিতে পারে পরবর্তীকালে। তো তার জন্য তুমি যেহেতু এই বিশ্ববিদ্যালয় থেকে কোর্স করছো, তোমাকে এই বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, এই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের যে ভ্যালুয়েশন, সবগুলো কিন্তু জানাটা জরুরি আছে। আর কেউ জিজ্ঞাসা করলে যাতে সেটা উত্তরটাও দিতে পারো, কোথায় পড়ছি, কেন পড়ছি, উদ্দেশ্য, সবকিছু তো জানাটা জরুরি না। তো প্রথমে ওই ধারণাটা রাখবে, তারপর তো সিলেবাস আছে, সিলেবাসটা কিভাবে পড়বে, সারা বছর কিভাবে এগোবে, সেগুলো সব তথ্য কিন্তু পেয়ে যাবে এই ক্লাসটার মধ্যে। 1 থেকে 1.5 ঘন্টার মতো ক্লাসটা হবে, ক্লাসে অবশ্যই থাকবে শেষ পর্যন্ত, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। নেক্সট দিন ক্লাসে যখন কলেজে বা ইউনিভার্সিটিতে যাবে, তখন দেখবে তোমার মনে হবে যে অনেকটা তথ্য আমার কাছে কিন্তু আছে, আমি উত্তর দিতে পারবো কেউ যদি আমার সার্টিফিকেট নিয়ে বা কোর্স নিয়ে কিছু জিজ্ঞাসা করে। তারপর তোমরা তো কলেজে যদি যাওয়া আসা শুরু করেছো, একটু তো ধারণা আশা করি তৈরি হয়েছে। তো দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, এটা ন্যাক থেকে, অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, সেখান থেকে কিন্তু এ গ্রেড পেয়েছে, মানে সর্বভারতীয় স্তরে এ গ্রেড পেয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এখান থেকে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হয়ে থাকে সময় সময়ে, এবং সেখানে গ্রেড দেওয়া হয়, এ গ্রেড, বি গ্রেড বা বি প্লাস, এ প্লাস, ঠিক আছে, এরকম বিভিন্ন গ্রেড দেওয়া হয়। তো বুঝতেই পারছো, যেখানে এ প্লাস গ্রেড পাওয়া একটা বিশ্ববিদ্যালয়, তার ভ্যালুয়েশন অবশ্যই ভালো আছে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, তুমি যখন কোনো ইউনিভার্সিটি থেকে কোর্স করবে, তো সেই ইউনিভার্সিটির কোর্সগুলো বা সেই ইউনিভার্সিটির ইউজিসি দ্বারা অ্যাপ্রুভড কিনা। ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন,
মানে যে অনুমতি দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে সেই কোর্সগুলোকে করানোর জন্য। তো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন থেকে কিন্তু এনএসইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু অ্যাপ্রুভড, এর কোর্সগুলো কিন্তু সমস্ত অ্যাপ্রুভড। যেগুলো তোমরা রেগুলার ইউনিভার্সিটি থেকে যে কোর্সগুলো করবে, অন্যান্য যে রেগুলার ইউনিভার্সিটিগুলো রয়েছে সেইগুলোতে যেরকম ভ্যালু দেবে সেম ভ্যালু কিন্তু এটাতেও পাবে। তাতে কি হচ্ছে না, তোমার এরপরে হয়তো তুমি গ্র্যাজুয়েশনটা দেখিয়ে চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করবে, সে এসএসসি দাও, পিএসসি দাও, বা অন্যান্য যে গ্র্যাজুয়েট লেভেলের যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে, রেলওয়ের হতে পারে, ঠিক আছে, সর্বভারতীয় স্তরের যে কোনো চাকরির পরীক্ষাতে তুমি, সরকারি যে কোনো চাকরির পরীক্ষা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং রেগুলারে যে তোমাকে একাডেমিক যে নাম্বারটা দেবে ফার্স্ট ক্লাসের জন্য একটা একাডেমিক নাম্বার হয়তো দেওয়া আছে, তোমার এই সার্টিফিকেটও ফার্স্ট ক্লাস তুমি যদি পাও সেম একাডেমিক মার্কস কিন্তু তুমি পাবে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদেরকে এই জিনিস দুটো দেখতে হচ্ছে, প্রথমত ইউজিসি দ্বারা অ্যাপ্রুভ কিনা। তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন দ্বারা কিন্তু অ্যাপ্রুভড এর কোর্সগুলো, তোমরা যে কোর্সটা করছো, আর ন্যাক থেকে এ গ্রেড পেয়েছে। তোমরা যে কোর্সটা করছো সেটার নাম হচ্ছে ইউজি। ইউজি মানে আন্ডার গ্রাজুয়েশন, ঠিক আছে। এটা সিবিসিএস প্যাটার্নে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে, সিবিসিএস মানে হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। তোমাদের সিস্টেমটা কিন্তু অ্যানুয়াল নয়, হ্যাঁ, ওটা শুরু হয়েছে 2021 সাল থেকে। তোমরা যে কোর্সে পড়ছো ইউজি কোর্সে, সেখানে যে সিলেবাসটা সেটা 2021 সাল থেকে পরিবর্তন হয়েছে। এর আগে কিন্তু বিডিপি কোর্স ছিল। বিডিপি মানে হচ্ছে তোমার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, ওটাও গ্র্যাজুয়েশনে ছিল কিন্তু ওটা অ্যানুয়াল সিস্টেমে ছিল। ওটা 2020 সাল পর্যন্ত চালু ছিল, তারপরে ওটা ইউজি কোর্স করে দেওয়া হয়েছে আন্ডার গ্র্যাজুয়েশন, যেটা সিবিসিএস প্যাটার্ন। সিবিসিএস প্যাটার্ন মানে হচ্ছে সেমিস্টার সিস্টেম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। মানে তুমি মার্কস তো পাচ্ছ, মার্কসের সাথে তোমাকে ক্রেডিটও দেওয়া হবে। তারপরে সেখানে সেমিস্টার সিস্টেমে সিজিপিএ, এসজিপিএ, এই যে গড় যে ভ্যালুগুলো আছে সেগুলোও মার্কসের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, আর সেটা আশা করি জানো তোমরা। তো ব্যাপার হচ্ছে, তাহলে বিডিপি কোর্সটা 2020 পর্যন্ত ছিল। তোমরা কলেজে গেলে দেখতে পাবে কিছু কিছু বিডিপি স্টুডেন্ট বা বিডিপির নামও করছে। বিডিপি হচ্ছে তোমাদের ইউজি কোর্সেরই আগের যেটা গ্র্যাজুয়েশন ছিল, সেটা 2020 সাল পর্যন্ত ছিল। এবার 20 গুলো কিছু কিছু ব্যাক ক্যান্ডিডেট তো থেকে যায়, তারাও পরে পরবর্তীতে যখন পরীক্ষা দিচ্ছে তখন কনফিউশন তৈরি হয়ে যায় বিডিপি আর ইউজি কি। তাহলে বিডিপি হচ্ছে আগের অ্যানুয়াল সিস্টেম যেটা ছিল গ্র্যাজুয়েশন, সেটা বিডিপি কোর্স বলা হয়। ওদের সিলেবাসটা একটু আলাদা কিন্তু তোমাদের থেকে। ওটা তো বাংলা অনার্স ছিল, তোমাদেরও বাংলা অনার্স আছে, সিলেবাসটা কিন্তু পার্থক্য আছে। তো ইউজি হচ্ছে তোমাদের সিবিসিএস প্যাটার্নে, মানে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে, আর এটা অ্যানুয়াল সিস্টেম নয়, এটা সেমিস্টার সিস্টেম। কিন্তু একটা জিনিস তোমরা দেখবে যে তোমাদের ক্ষেত্রে পরীক্ষাগুলো কিন্তু অ্যানুয়াল সিস্টেমেই হবে। অ্যানুয়াল সিস্টেম মানে কি, যেখানে বছরে একবার পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা। তোমাদের ক্ষেত্রেও সেম, বছরে একবারই ফাইনাল পরীক্ষা হবে। তাহলে বলবে যে তাহলে সেমিস্টার সিস্টেম কেন বলা হচ্ছে? তোমাদের সিস্টেমটা কিন্তু সেমিস্টারই আছে, সিবিসিএস প্যাটার্নই আছে। মার্কশিটগুলো তোমাদের সেমিস্টার ওয়াইজই দেওয়া হবে। ফার্স্ট সেমিস্টারে একটা আলাদা মার্কশিট পাবে, সেকেন্ড সেমিস্টারে একটা আলাদা মার্কশিট পাবে, কিন্তু দুটো সেমিস্টারের পরীক্ষা কিন্তু একসাথেই হবে। দুটো সেমিস্টারের যে অ্যাসাইনমেন্ট সেটাও একসাথেই হবে। মানে এখানে পরীক্ষার সিস্টেমটা অ্যানুয়াল রেখে দেওয়া হয়েছে, কিন্তু কাগজে কলমে কিন্তু সেমিস্টারই থাকছে। তোমরা মার্কশিট 6টা সেমিস্টারে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, সেই 6টা সেমিস্টারে 6টা মার্কশিটও তোমরা পাবে, কিন্তু পরীক্ষাগুলো বছরে একবারই দেবে। সেমিস্টার সিস্টেমে কি হতো, 6 মাসে একটা পরীক্ষা, পরবর্তী 6 মাসে আরেকটা পরীক্ষা, মানে এক বছরে দুটো সেমিস্টারের ভাগ থাকতো। তোমাদের সেমিস্টারের ভাগটাও আছে, মার্কশিটটাও ওভাবেই পাবে, কিন্তু পরীক্ষাগুলো কিন্তু দুটো সেমিস্টার করে এক বছরে একবারই পরীক্ষা হবে। আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পারলেন। কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, তো দেখো এই কোয়ারিগুলো প্রচুর আসে, ফোনে সবাই জিজ্ঞাসা করে। আমি ক্লাসটা ওই জন্য রেকর্ডও করছি। আরও অনেকে জয়েন করার কথা আছে, এখনো লিঙ্কগুলো দেখেনি, কেন জানি না। আমি সবাইকে বলেই রেখেছি যে আজকে জয়েন করবে 7:30টার সময়, যদিও আমি 10 মিনিট পরেই এলাম। যাই হোক, তো ক্লাসটা রেকর্ডও করছি। তো ব্যাপার হচ্ছে যে এখানে দেখো অ্যানুয়াল সিস্টেমটা আগে ছিল, যেখানে পরীক্ষাও অ্যানুয়াল সিস্টেম হতো, মার্কশিটগুলো তাদের
একটা করেই দেওয়া হতো বছরে, কিন্তু তোমাদের ক্ষেত্রে মার্কশিট গুলো দুটো করে দেওয়া হবে, যেহেতু তোমাদের সিবিএসইএস প্যাটার্নে, কিন্তু পরীক্ষাটা অ্যানুয়াল সিস্টেমই তোমাদের থেকে গেছে। এবারে পেপারগুলো একটু নতুন নতুন লাগবে তোমাদের কাছে, যে কোথাও কোনো পেপারের আগে সিসি আছে, কোনো পেপারের আগে জি আছে, কোনো পেপারের আগে এই আছে, আবার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাবে তখন আরও কিছু কিছু পেপার আসবে যেখানে আবার এসি চলে আসবে, এসি কোড থাকবে, পেপারের কোড এসি থাকবে। থার্ড ইয়ারে যাবে তখন ডিএস পেপার থাকবে। তাহলে এই বিষয়গুলো তো তোমাকে জানতে হবে যে তুমি পেপারটা যেটা পড়ছো সেটার কোডটা বা সেটার কোডের ফুল ফর্ম কি, ঠিক আছে? তো এখানে অনার্স পাস এভাবে তো বলা হচ্ছে না, তুমি যেটাতে অনার্স করছো সেটাকে বলা হচ্ছে কোর কোর্স, সিসি পেপার বলা হয় ওটাকে, ঠিক আছে? দেখো এখানে স্ক্রিনে দেখতে পাবে কোর কোর্স মানে সিসি পেপার। তো তোমাদের বাংলা সাবজেক্টে তোমরা কোর কোর্স করছো মানে বাংলা অনার্স করছো, তাহলে বাংলার কোড হচ্ছে বিজি, তাহলে সিসিবিজি। তোমাদের পেপারগুলো দেখবে সিসিবিজি 1 আছে, সিসিবিজি 2, সিসিবিজি 3, সিসিবিজি 4, এইভাবে পেপারগুলো আছে, ওগুলো বাংলা অনার্সের পেপার। সিসি মানে হচ্ছে কোর কোর্স আর বিজি মানে হচ্ছে বেঙ্গলি। সেরকম যদি ইতিহাসে কেউ অনার্স করছে তাহলে তার কোর কোর্স হবে কি না ইতিহাস, তাহলে হিস্ট্রি হচ্ছে কোড এইচআই, তাহলে সিসি এইচআই। যদি পল সায়েন্সে করে তাহলে সিসিপিএস হবে, যদি জিওগ্রাফিতে অনার্স করে তাহলে সিসিজিআর হবে, ঠিক আছে? সেই হিসেবে তোমাদের বাংলা স্টুডেন্টদের সিসিবিজি হচ্ছে অনার্সের তোমার পেপারগুলো। আশা করি বুঝতে পারলে। কোর বলতে কিন্তু মূল, ঠিক আছে? মূল কোর্স, কোর কোর্স মানে তোমার মূল কোর্স, অর্থাৎ অনার্স কি তোমার অনার্স হচ্ছে বাংলাতে। এখানে আশা করি সবাই বাংলার স্টুডেন্ট আছে। তারপরে থাকবে তোমাদের জি পেপার, দেখবে জি পেপার আছে। জি মানে হচ্ছে জেনারিক ইলেকটিভ। জেনারিক ইলেকটিভ বলতে পারো অনার্সের সাথে যেরকম পাশে পেপার থাকে না অ্যানুয়াল সিস্টেমে গ্র্যাজুয়েশনে, অনার্সের সাথে পাশেও যে পেপারগুলো থাকে পাস কোর্সের পেপার যেগুলোকে আমরা বলি, সেই রকমই ধরে নাও জি পেপারগুলো, ঠিক আছে? জি মানে হচ্ছে জেনারিক ইলেকটিভ। কোনো পেপারের আগে জি থাকে, কোনো সাবজেক্টের আগে জি থাকে, তাহলে জানবে ওটা তো পাশের হচ্ছে। তাহলে জি এইচআই মানে তো হিস্ট্রি, জিপিএস মানে পল সায়েন্স, জিইজি মানে ইংলিশ, জিবিজি মানে বেঙ্গলি। এইগুলো পাশের পেপার থেকে থাকে স্টুডেন্টদের। তো তোমাদের ক্ষেত্রে এখানে কারো দেখবে জি এইচআই আছে মানে হিস্ট্রি, বাংলা অনার্স যদি হও তাহলে ইতিহাস পাশে থাকবে, নয় পল সায়েন্স পাশে থাকবে, নয় ইংলিশ পাশে থাকবে। এখানে আশা করি বেশিরভাগই ইতিহাস পাশে আছে, জি এইচআই। পল সায়েন্স কেউ পাশে নিয়েছো নাকি? এখানে জিপিএস কারো আছে? আচ্ছা, তাহলে যাক, ভালো হলে একই সাবজেক্ট হলে সুবিধা হবে। আমি হিস্ট্রিটাও একটু ছোট্ট করে আলোচনা করবো সিলেবাস তোমাদের। তাহলে পাসের পেপার আমরা বলতে পারি জি পেপারটাকে জেনারিক ইলেকটিভ। আর একটা পেপার থাকবে তোমাদের ফার্স্ট ইয়ারে এই পেপার। এই মানে হচ্ছে অ্যাবিলিটি এনহান্সমেন্ট। অ্যাবিলিটি এনহান্সমেন্ট ওটা তোমার বাংলাও হতে পারে অথবা ইংলিশও হতে পারে। এখানে অপশন থাকে, তুমি বাংলা নিতে পারো কিংবা ইংলিশ নিতে পারো। বাংলা অনার্সের স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু বাংলা নেয়। বিজি মানে বেঙ্গলি, আর ইজি মানে হচ্ছে ইংলিশ। তাহলে তোমাদের পেপার কিন্তু 3 ধরনের ফার্স্ট ইয়ারে, সিসি পেপার, জি পেপার, এই পেপার। মানে এই পেপারটা হচ্ছে কম্পালসারি পেপার। তুমি বাংলাতে অনার্স করো, ইতিহাসে অনার্স করো, ইংলিশে অনার্স করো, যে কোনো বিষয়ে অনার্স করো, তোমাকে কম্পালসারি পেপার নিতেই হবে। সেটা বাংলাও নিতে পারো অথবা ইংরেজি নিতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে বাংলার স্টুডেন্টরা বাংলাটাকেই পছন্দ করে, কারণ তারা ইংরেজিটা নিতে চায় না। আশা করি এখানেও যারা আছো তারা বেশিরভাগই কিন্তু বাংলায় আছো, আশা করি এই বিজি পেপারটাই নিয়েছো। তাহলে পেপারের ধরন তাহলে 3টে মনে রাখবে সবসময়, সিসি পেপার, জি পেপার, এই পেপার। সিসি মানে আমার অনার্সের পেপার, জি পেপার মানে হচ্ছে পাশের পেপার, এই পেপার মানে হচ্ছে কম্পালসারি পেপার। এই ডিএস পেপারগুলো এগুলো থার্ড ইয়ারে আসবে, এখন নয়। তোমাদের ফার্স্ট ইয়ারে পেপারের ধরন হচ্ছে 3টে, অনার্স, পাস, কম্পালসারি। কোর কোর্স মানে সিসি, জেনারিক ইলেকটিভ মানে জি, আর অ্যাবিলিটি এনহান্সমেন্ট মানে হচ্ছে এই। আশা করি বুঝতে পারলে এটা। এবারে হচ্ছে মার্কস ডিভিশনটা। কেউ কিছু বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো এখানে মার্কস ডিভিশনের একটা ব্যাপার আছে, যে আমি যে অনার্স করব কত নম্বরে অনার্স পেপার আমাকে পড়তে হবে, কত নম্বরের পাস পেপার পড়তে হবে, ফার্স্ট ইয়ারের টোটাল মার্কস কত, ফার্স্ট ক্লাস কততে, বা কত নম্বর টোটাল পেলে আমি ফার্স্ট ক্লাস আমার হবে, এইসব ব্যাপার। দেখো প্রথমত একটা জিনিস, গ্র্যাজুয়েশনটা হচ্ছে তোমাদের 3 বছরের। তো তোমরা ফার্স্ট ইয়ারে যদি কেউ 50% পায়, সেকেন্ড ইয়ারে সে কভার করতে পারে, বা থার্ড ইয়ারে এসেও কভার করতে পারে। তোমরা 3 বছরে যত মার্কস পাবে
টোটাল হবে একবারে মানে গ্র্যাজুয়েশনের সেটা পার্সেন্টেজ। ফার্স্ট ইয়ারে কেউ 50% পেলো, তাতে মানে মন খারাপ করার কিছু নেই, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে মেকআপ দেওয়া যাবে। সে সেকেন্ড ইয়ারে পেয়ে গেল 70%। দেখো দুটো ইয়ার মিলে গড়ে তার 60% হয়ে গেল। ফার্স্ট ইয়ারে 50%, সেকেন্ড ইয়ারে 70%, আবার থার্ড ইয়ারে সে পেলো 60%। গড়ে তাহলে তার কি হলো, 3 বছরের মার্কস দাঁড়ালো 60%-এ, 50, 70, 60। যেহেতু সে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারেরটা 10%টা মেকআপ দিয়ে দিল। আশা করি বুঝতে পারলে যে তাহলে ফার্স্ট ইয়ারে আমি যতই পাই না কেন, আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কিন্তু মেকআপটা দিতে পারবো। আমার 3 বছরের টোটাল গ্র্যাজুয়েশনের আমাকে ফার্স্ট ক্লাস তুলতে হবে। এরকম নয় যে ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট ক্লাস হলো না, বা সেকেন্ড ইয়ারে হলো না, থার্ড ইয়ারে মানে কোনো চান্সই নেই। হতে পারে তুমি ফার্স্ট ইয়ারে 55 পেলে, সেকেন্ড ইয়ারেও 55 পেলে, আর থার্ড ইয়ারে গিয়ে 70% পেয়ে গেলে, গড়ে তো তোমার ফার্স্ট ক্লাসই হয়ে গেল না, 60% হয়ে গেল। তাহলে তোমাকে সেইভাবে নির্দিষ্ট করে পড়তে হবে। 1-2% কম বা 10%ই কম হয়ে গেল, নেক্সট ইয়ারে একটা মানে সেই নাম্বারটাকে টানার একটা সুযোগ কিন্তু থাকছে। হ্যাঁ, মার্কস ডিভিশনটা দেখে নাও। তোমাদের ইউজি ফার্স্ট ইয়ারের টোটাল পেপার তাহলে 8টা থাকছে। কিরকম 8টা পেপার থাকছে না, সেখানে তোমাদের পড়তে হচ্ছে মানে পুরো বছরের বলছি আমি, ফার্স্ট ইয়ারে পুরো বছরে তোমাদের 4টা সিসি পেপার পড়তে হবে, মানে 4টা অনার্স পেপার পড়তে হবে, 2টো জি পেপার পড়তে হবে, মানে 2টো পাশের পেপার পড়তে হবে, আর 2টো এই পেপার পড়তে হবে, মানে 2টো কম্পালসারি পেপার পড়তে হবে। অনার্স পেপার 4টা, 2টো জি পেপার মানে পাশের পেপার, আর 2টো কম্পালসারি পেপার, টোটাল 8টা পেপার পড়তে হচ্ছে। তো এখানে এটা দেখো, ছকে দেখো, ইউজি ফার্স্ট ইয়ারের টোটাল পেপার হচ্ছে 8টা। ফার্স্ট সেমিস্টারে সেটা 4টা ভাগ হয়ে যাবে, সেকেন্ড সেমিস্টারে 4টা। যদিও তোমাদের সেমিস্টার নামেই বললাম যে মার্কশিটেই থাকবে সেমিস্টার, পরীক্ষা একসঙ্গেই তোমাকে দিতে হবে। 8টা পেপারের পরীক্ষা বছরের শেষের সময় হবে, একসঙ্গেই হবে, ঠিক আছে? 6 মাস অন্তর অন্তর 2টো সেমিস্টারে পরীক্ষা হচ্ছে না, একবারে বছরের শেষে তোমাদের পরীক্ষাটা হচ্ছে 8টা পেপারে পরপর পরীক্ষা হবে। এমনকি একদিনে 2টো পেপারেরও পরীক্ষা হতে পারে, আর হয়েও আসছে। ফার্স্ট সেমিস্টারে তাহলে সিসি পেপার 2টো থাকবে, টোটাল 4টা পেপার বললাম সিসি। ফার্স্ট সেমিস্টারে 2টো সিসি পেপার, একটা জি পেপার, একটা এই পেপার। এবার এই পেপারের মধ্যে তুমি বাংলা অথবা ইংলিশ যে কোনো নিতে পারো। আশা করি ফর্ম ফিল আপ করেছো, তখন এটা সিলেক্ট করে নিয়েছো তোমরা। তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমার 4টা পেপার থাকবে, আর সেকেন্ড সেমিস্টারও 4টা পেপার থাকবে, অর্থাৎ পুরো বছরে তোমাদের টোটাল 8টা পেপার। 2টো অনার্স পেপার থাকছে, একটা পাশের পেপার থাকছে, একটা কম্পালসারি পেপার থাকছে, এইভাবে একটা সেমিস্টার। আর পরের সেমিস্টারও সেম। তাহলে টোটাল যদি আমি ধরি 2টো সেমিস্টারকে, তাহলে আমার হচ্ছে 4টা অনার্স পেপার, 2টো পাশের পেপার, 2টো কম্পালসারি পেপার। ফার্স্ট ইয়ারের কম্পালসারি পেপার হচ্ছে তোমার বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা, আর সেকেন্ড ইয়ারে কম্পালসারি পেপার হচ্ছে পরিবেশ বিদ্যা। এটার ক্ষেত্রে অপশন নেই সবার, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা কম্পালসারি পেপার। পাশের পেপার তুমি ফার্স্ট ইয়ারে যেটা নেবে সেকেন্ড ইয়ারে সেটাই থাকছে। ফার্স্ট ইয়ারে যদি তুমি ইতিহাস নাও জি পেপার, সেকেন্ড ইয়ারে ইতিহাসই পড়তে হবে তোমাকে। এখানে আশা করি সবার ইতিহাসই আছে। এবারে পেপারের বিষয়টা বুঝতে পারলে সবাই, 2টো সেমিস্টারে 8টা পেপার পড়তে হচ্ছে, ঠিক আছে? এবারে দেখো যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার মার্কস ডিভিশনটা কিরকম হয়ে থাকে। প্রতিটা পেপারে তোমাদের 70 নাম্বার করে পরীক্ষা হবে। অনার্স পেপার বলো, পাসের পেপার বলো, কম্পালসারি পেপার বলো, সব ক্ষেত্রেই 70 নাম্বার করে পরীক্ষা হবে, যেখানে অ্যাসাইনমেন্ট হবে পার পেপারে 20 নম্বর, যেটা অনলাইনে হয়, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট হয় অনলাইনে, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে। 20টা নাম্বার যে পাবে সেটা কিসের ভিত্তিতে? 10টা এমসিকিউ থাকবে। 10টা এমসিকিউ প্রশ্ন তোমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়। বছরের যখন অ্যাসাইনমেন্টটা হবে, তোমাদের অ্যাসাইনমেন্টটা আশা করি ওই ধরে নাও ওই দুর্গাপূজার পরে আশা করি হবে, মানে নভেম্বর ডিসেম্বর দিকে তোমাদের অ্যাসাইনমেন্টটা হতে পারে। এই বছরের ক্ষেত্রে বলছি আমি, যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো অ্যাসাইনমেন্টটা ওরকম 7 দিন সময় দেওয়া হয়। 7 দিনে ওই একটা পোর্টাল দিয়ে দেওয়া হয় অনলাইনের কোনো একটা ওয়েবসাইট, যেখানে লগ ইন করতে হবে। তোমার নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমাকে প্রতিটা পেপারে তোমার শো করবো। ওখানে আমি তোমাদের এরকম একটা ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা পারলে দেখে নেবে, আমার চ্যানেলে আছে। সেই চ্যানেলে দেখবে অ্যাসাইনমেন্ট কিভাবে দিতে হয়, অনলাইন প্রসেসটা দেওয়া আছে। আর এই বছরও আমি তোমাদের অ্যাসাইনমেন্টের আগেই একটা নতুন ভিডিও করে দেবো, সেটাতে পুরো গাইড দেওয়া হবে। এবার গত বছরেরটাও দেখেও বুঝতে পারো। তো ওখানে নিজের ফোন নাম্বার,
নিজের এনরোলমেন্ট নাম্বার এগুলো দিয়ে লগ ইন করতে হয়। একটা ওটিপি আসে ফোন নাম্বারে, যেটা ইউনিভার্সিটিতে তোমার রেজিস্টার করা আছে। তো সেখানে ওটিপিটা এলো এবং তুমি লগ ইন করে দেখতে পারলে যে ওখানে 8টা পেপার তোমার শো করছে। প্রতিটা পেপারের পাশে স্টার্ট অপশন থাকবে, সেই স্টার্ট অপশনে ক্লিক করবে, তখন তোমার স্ক্রিনে একটা একটা করে কোয়েশ্চেন ভেসে আসবে। একসঙ্গে সবগুলো 10টা দেখাবে না, একটা একটা করে দেখাবে। ওই একটা কোয়েশ্চেনের তোমার 4টা করে উত্তরের অপশন থাকছে, যে কোনো একটা ক্লিক করে তুমি সাবমিট করছো। এবার সেভ নেক্সট করে এগিয়ে যাচ্ছ, শেষে ফাইনাল সাবমিট করে তুমি দেখতে পেলে যে কত নাম্বার পেলে তুমি। এক একটা কোয়েশ্চেনের জন্য তোমার 2 নাম্বার করে থাকবে এমসিকিউতে। টোটাল 10টা কোয়েশ্চেন থাকবে, তাহলে 20 নাম্বার। এখানে কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে না, 10টাই প্রশ্ন থাকবে, তোমাকে সেগুলোই করতে হবে। ভুল উত্তর মানে 2 নাম্বার কাটা যাচ্ছে, বুঝতেই পারছো। তাহলে নেগেটিভ মার্কিং কিন্তু নেই। তুমি যদি 10টা প্রশ্নই ঠিক করে দাও তাহলে 20তে 20 পেয়ে যাবে। এইভাবে তোমার 8টা পেপার, এক একটা পেপারের জন্য তোমাকে 2 ঘন্টা করে সময় দেওয়া হবে। 10টা এমসিকিউর জন্য 2 ঘন্টা সময়, এনাফ সময়। এমসিকিউ করতে কতক্ষণ সময় লাগে যদি উত্তরটা জানা থাকে, তারপর তুমি খুঁজে লিখলে না হয় সেটার একটা ব্যাপার আছে। তো তাহলে বুঝতে পারছো যে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে এক একটা পেপারের জন্য। যখনই স্টার্ট করছো অ্যাসাইনমেন্টের জন্য একটা কোনো পেপার, তখনই তোমাকে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। সেই 2 ঘন্টার মধ্যে পেপারটা কমপ্লিট করতে হবে। এবারে একবার লগ ইন করে তুমি সমস্ত পেপারের এক্সাম দিয়ে দিতে পারো, কিংবা 2টো এক্সাম দিয়ে নিয়ে লগ আউট করে দিলে, বললে কালকে দেবো। তোমাকে টোটাল 7 দিন সময় দেবে, 24x7, 7 দিনে 24 ঘন্টা। সে তুমি সকালে পরীক্ষা দাও, রাত্রি 12টায় দাও, কোনো অসুবিধা নেই। যে কোনো সময় সেই 7 দিনের লগ ইন করে তুমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করলে কতটা সুবিধা দেখো। অ্যাসাইনমেন্টে 20তে 20 পাওয়ার একটা জায়গা তোমার তৈরি করে দেওয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে অ্যাসাইনমেন্টটা কিভাবে হচ্ছে। অ্যাসাইনমেন্ট 20 নম্বরের থাকে, 10টা করে এমসিকিউ থাকবে। ফাইনাল যে পরীক্ষাটা, যেটা লিখিত পরীক্ষা, তোমাদের সেন্টার পড়বে বাইরে। নিজের জেলার মধ্যেই যদি আরো কোনো স্টাডি সেন্টার আছে এনএসইউর, সেখানে তোমাদের সেন্টার পড়বে। ধরো তোমার বাড়ি হচ্ছে আসানসোল দুর্গাপুর এরিয়াতে, তুমি ভর্তি হয়েছো আসানসোলের কোনো কলেজ একটা, তো আসানসোলের কলেজকে দেওয়া হচ্ছে বর্ধমানের লাগোয়া, যেটা তোমার মানকরে একটা কলেজ আছে, সেই মানকর কলেজে যেমন আসানসোল বিবি কলেজকে দিচ্ছে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ নিয়েছো, সেটাকে হয়তো আসানসোল বিবি কলেজ বা বর্ধমান রাজ কলেজ এরকম দিচ্ছে। মানে এক একটা ডিস্ট্রিক্টের যে সেন্টারগুলো থাকছে সেই সেন্টারগুলোতেই দেবে। 40-45 কিলোমিটার বা 40 থেকে 50 কিলোমিটারের ভিতরেই তুমি সেন্টারটা পাবে। সেখানে লিখিত পরীক্ষা তুমি যখন দিতে যাচ্ছ, তাহলে বুঝতেই পারছো যে এখানে অ্যাসাইনমেন্ট তোমাদের পার পেপারে 20 নাম্বার করে হবে, যেটা এমসিকিউ হবে, অনলাইনে হবে। অ্যাসাইনমেন্টের মার্কসটা তোমরা সঙ্গে সঙ্গেই দেখতে পাবে কত পেলে, ঠিক আছে। ফাইনাল পরীক্ষাটা তোমাদের লিখিত হবে এবং সেটা 50 নম্বরের হবে প্রতিটা পেপারে। এবারে 50 নম্বর যেটা, সেটার ক্ষেত্রে মার্কস ডিভিশনটা বিভিন্ন পেপারের বিভিন্ন রকমের হয়ে থাকে। মানে অনার্স পেপারের যেটা মার্কস ডিভিশন, সেখানে হচ্ছে তোমার 10 নম্বরের 2টো প্রশ্ন, 5 নম্বরে 4টা প্রশ্ন, আর 2 নম্বরে 5টা প্রশ্ন, এভাবে 50 নম্বর। কিন্তু পাস পেপারের ক্ষেত্রে হয়তো মার্কস ডিভিশনটা একটু আলাদা হবে, 10 নম্বরের 2টো আর 6 নম্বরের 5টা। ওখানে শর্ট কোয়েশ্চেন নেই। জি পেপারগুলোর ক্ষেত্রে, পাশের পেপার, ইতিহাসের পেপার যদি আছে বা পল সায়েন্সে আছে, পাশে তোমার জি পেপার যেটা বললাম জেনারিক ইলেকটিভ। আর কম্পালসারি পেপারের ক্ষেত্রেও মার্কস ডিভিশনটা কিন্তু আলাদা। বাংলা তুমি কম্পালসারি পেয়েছো ফার্স্ট সেমিস্টারে, সেখানে এইবিজি যেটা তোমাদের এইবিজি 11, তো সেখানে দেখবে মার্কস ডিভিশন সেখানে শর্ট কোয়েশ্চেনই বেশি আছে, 1 নম্বর আর 2 নম্বরের। 10 নম্বরের একটা প্রশ্ন আছে এইবিজি 11 পেপারে, বাকি সব শর্ট কোয়েশ্চেন। তাহলে প্রতিটা পেপারের মার্কস ডিভিশনটা কিন্তু আলাদা। অনার্স পেপারের মার্কস ডিভিশনটা, যেটা তোমাদের 4টা পেপার অনার্স বাংলা, সিসিবিজি 1, সিসিবিজি 2, সিসিবিজি 3, সিসিবিজি 4, এই 4টা অনার্স পেপারে তোমাদের মার্কস ডিভিশনটা কিরকম বললাম, 10 নম্বরের 2টো প্রশ্ন, 5 নম্বরের 4টা প্রশ্ন, আর 2 নম্বরের 5টা প্রশ্ন। এইভাবে 50 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে অনার্সগুলো। তাহলে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে প্রতিটা পেপারে, কিন্তু মার্কস ডিভিশনটা একটু আলাদা হবে পেপারের মানে ভিত্তিতে। 20 নাম্বার অ্যাসাইনমেন্ট, তাহলে একটা পেপারে টোটাল তোমাদের পরীক্ষা হচ্ছে 70 নাম্বার, 20 নাম্বার অ্যাসাইনমেন্ট, ফাইনাল পরীক্ষা 50। তাহলে তোমাদের টোটাল পেপার কতগুলো দাঁড়াচ্ছে, ফার্স্ট ইয়ারে 8টা পেপার, যেহেতু 2টো সেমিস্টারে ভাগ হচ্ছে 4টা করে, তাহলে ফার্স্ট সেমিস্টারে 70 নাম্বার করে 4টা পেপার, 280 নাম্বার টোটাল। সেকেন্ড সেমিস্টারে 70 নাম্বার করে 4টা পেপার, 280 টোটাল। তাহলে 280 দুটো সেমিস্টারের টোটাল হচ্ছে 560 নাম্বার তোমাদের। মানে ফার্স্ট ইয়ারে তোমাদের টোটাল মার্কস হচ্ছে 560। 70 ×
8 গুণ করো, দেখো 560 হচ্ছে, 70 নাম্বার করে 8টা পেপার, তাহলে 560। এবং ক্রেডিটের ব্যাপারটা কি হচ্ছে না, তোমার নাম্বারের সাথে সাথে ক্রেডিটও দেওয়া হচ্ছে। সিবিসিএস প্যাটার্ন, যেহেতু চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বললাম, যেখানে মার্কসের সাথে সাথে ক্রেডিটও পাবে। অনার্স পেপারগুলোর ক্ষেত্রে পার পেপার 6 ক্রেডিট থাকে, মানে 50 নাম্বার ইকুয়াল টু 70 নাম্বার ইকুয়াল টু হচ্ছে তোমার 6 ক্রেডিট। এক একটা পেপারে, অনার্স পেপারে তোমার 6 করে ক্রেডিট থাকবে। 6 করে ক্রেডিট মানে কি, তুমি 70 নাম্বার আছে, সেখানে তুমি 35 পেলে, হাফ পেলে টোটালে অ্যাসাইনমেন্ট ফাইনাল পরীক্ষা মিলে, তাহলে 35 পেলে তুমি ক্রেডিট কত পাবে, সেখানে 6 ক্রেডিট টোটাল একটা পেপারে 3 পাবে। বুঝতে পারছো, সেইভাবে ক্রেডিটগুলো কিন্তু ভাগ হয়ে থাকে। তাহলে পার পেপারে ক্রেডিট হচ্ছে 6, কিসে, অনার্সের ক্ষেত্রে। পাশের ক্ষেত্রেও ক্রেডিট হচ্ছে 6 প্রতিটা পেপারে। কিন্তু কম্পালসারি যে পেপারগুলো আছে, এই পেপারগুলো সেগুলো কিন্তু 2 নাম্বার করে পার পেপারের ক্রেডিট, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে সেই ভিত্তিতে আমরা যদি দেখি, তাহলে ফার্স্ট ইয়ারে আমাদের টোটাল ক্রেডিট হচ্ছে 40 ক্রেডিট পাবো আমরা। 560 নাম্বার ইকুয়াল টু হচ্ছে 40 ক্রেডিট। কিভাবে, আমি কি বললাম যে ফার্স্ট সেমিস্টারে তোমার অনার্স পেপারগুলোর জন্য 6 ক্রেডিট থাকে পার পেপারে, জি পেপারগুলোর জন্য 6 ক্রেডিট থাকে পার পেপারে, এই পেপারে শুধুমাত্র 2 থাকে। তাহলে ফার্স্ট সেমিস্টারে আমার অনার্স পেপার কটা আছে, 2টো আছে, 6 6 12 ক্রেডিট হলো। জি পেপার কটা আছে ফার্স্ট সেমিস্টারে, একটা আছে, তাহলে 6 ক্রেডিট হলো। এই পেপার কটা থাকবে, একটা থাকবে ফার্স্ট সেমিস্টারে, তাহলে 2 ক্রেডিট হলো। 12 6 2 উল্টো হচ্ছে তোমার 20, তাহলে 20 ক্রেডিট হচ্ছে একটা সেমিস্টারে। দুটো সেমিস্টারে সেম হবে, তাহলে 20 করে 40 ক্রেডিট। তাহলে আমি মার্কসও পাচ্ছি, তার সঙ্গে ক্রেডিটও পাচ্ছি। মার্কশিটে তোমার লেখা থাকবে যে তুমি টোটাল ফার্স্ট ইয়ারে 40 ক্রেডিটের মধ্যে কত ক্রেডিট পেলে। এগুলো ক্যালকুলেশনগুলো তোমরা যদি আগে থেকেই জেনে যাও, তাহলে তোমার মার্কশিটটা দেখে তো আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে ক্রেডিটটা কি আছে, তুমি বুঝেই গেলে যে সিসি পেপার অর্থাৎ অনার্স পেপারের জন্য পার পেপারে 6 ক্রেডিট দেওয়া হচ্ছে, আর জি পেপার মানে জেনারেল ইলেক্টিভ বা পাশের পেপারের জন্য পার পেপারে 6 ক্রেডিট দেওয়া হচ্ছে। এই পেপার মানে অ্যাবিলিটি এনহান্সমেন্ট বা যেটাকে আমরা বলছি কম্পালসারি পেপার, সেটার জন্য 2 ক্রেডিট দেওয়া হচ্ছে পার পেপারে। তাহলে এইভাবে যদি আমরা ক্রেডিট আর মার্কস গুলো ধরি, তাহলে টোটাল গ্র্যাজুয়েশনে তোমাদের 3টে ইয়ারে 6টা সেমিস্টারে মার্কস হচ্ছে 1800। এই 1800 নাম্বারের ভিত্তিতেই তোমাদের থার্ড ইয়ারে একদম শেষে এসে কত মার্কস পেলে, টোটাল মার্কস আর টোটাল ক্রেডিট। ফার্স্ট ইয়ারে ক্রেডিট কত বললাম, 40 ক্রেডিট আছে, সেরকম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব ক্রেডিট মিলে 6টা সেমিস্টার থার্ড ইয়ার পর্যন্ত তোমাদের 140 ক্রেডিটের পরীক্ষা আর 1800 নাম্বারের গ্র্যাজুয়েশনে তোমাদের পরীক্ষা। বুঝতে পারলে, তাহলে টোটাল ক্রেডিট 1800, টোটাল ক্রেডিট হচ্ছে 140 আর টোটাল মার্কস হচ্ছে 1800। আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পারলে সবাই, তাই তো? আচ্ছা, সিসির ফুল ফর্ম কি বললাম বলো তো? সিসি, তোমাদের যে সিসি পেপার গুলো কি ফুল ফর্ম বললাম? কোর কোর্স, হ্যাঁ, মানে অনার্স পেপার। আর জি এর ফুল ফর্ম কি বললাম? হ্যাঁ, জেনারিক ইলেকটিভ। আর একটা বললাম এই পেপার, এই এর ফুল ফর্ম অ্যাবিলিটি এনহান্সমেন্ট। এগুলো জেনে রাখাটা ভালো, ঠিক আছে। বেশিরভাগ ছাত্রছাত্রীকেই দেখতে পাবে যেহেতু ওপেন ইউনিভার্সিটিতে পড়ছে, তারা এগুলোর অর্থ জানি না, সিসি মানে কি বা জি মানে কি, এই মানে কি। যখন পড়ছো তখন শুরুটা এভাবেই করো যাতে আমি সবগুলোই জানবো, ঠিক আছে। পেপারের নামগুলো অন্তত জানতে হবে যে কোন পেপারটা আমি পড়ছি, আজকে অনার্স পড়ছি নাকি আজকে পাস পড়ছি নাকি কম্পালসারি পড়ছি। ব্যাপার হচ্ছে অনেকের মনে হতে পারে যে এখানে ওপেনে পড়ছি তো এত জানার কি দরকার। তুমি পড়ছো তো জানার জন্যই তো পড়ছো না, যে যেটুকু সময় দাও সারাদিনে, তুমি যদি আধ ঘন্টাও সময় দাও না তাও ফার্স্ট ক্লাস পাবে যদি পড়ার মতো পড়ো। এখানে এসে এরকম নয় যে তোমাকে এসে বলে না গাধার মতো পরিশ্রম করতে হবে, এরকম নয়। তুমি যদি 2 মাস পড়ো, 2 মাস সময় দাও ভালোভাবে, সেই 2 মাসটাকে যদি পরিশ্রম করো, সেই 2 মাসে তাও তবুও ফার্স্ট ক্লাস পাবে। তোমাকে 10টা মাস পড়তে হবে না, তবুও ফার্স্ট ক্লাস পাবে। কিন্তু সেটার জন্য কিছু তো টার্ম এন্ড কন্ডিশন, কিছু তো ব্যাপার আছে, হ্যাঁ। তো সেটা তোমাকে বুঝতে হবে ব্যাপারটা, যে আমি কিভাবে এগোবো। আর যদি বলো যে শুধু পাস করাটাই আমার অ্যাম্বিশন বা পাস করলেই হবে জানাতনা প্রকারণ, তাহলে তোমার ক্ষেত্রে কি ভয় থাকবে? পাস ফেলের ভয় থাকবে।
যাদের টার্গেট পাস, কোনো রকমে পাস করলেই হলো, তাদের ফেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু যাদের টার্গেট থাকে যে না ফার্স্ট ক্লাস তুলবো কোনোভাবে, তাদের পাস ফেলের তো ভয় থাকেই না, এমনকি তারা ফার্স্ট ক্লাস পেয়েও যায়। এখানে ফার্স্ট ক্লাস পাওয়াটা এতটাও কঠিন নয়। আমার ব্যাচে মানে 90% স্টুডেন্ট তো ফার্স্ট ক্লাসই পায়, এতটাও পরিশ্রম করে না। কেউ হয়তো দেশের জন্য লড়ছে, বন্দুক হাতে সারাদিন বর্ডার দাঁড়িয়ে আছে, মানে বিএসএফ বলো বা সিআইএসএফ এ চাকরি যারা করে তারাও আমার কাছে পড়ে, তাদের সময় হয় না পড়ার, কিন্তু ফার্স্ট ক্লাস পায়। আমার ব্যাচে তোমাদের দেখিয়ে দেবো, এমনও স্টুডেন্ট আছে ওই বিএসএফ এ কাজ করে, সিআইএসএফ এ কাজ করে, তারাও কিন্তু 70% পর্যন্ত নাম্বার তুলছে। তাহলে তারা সেই জিনিসটা জানে যে কোন জায়গাটা কিভাবে পড়তে হবে, কিভাবে এগোতে হবে। তো এটা কেউ ভেবো না যে আমি বলছি তোমাদেরকে যে এরকম ভাবে পড়তে হবে, জেনে পড়তে হবে, তাহলে যে প্রচুর পরিশ্রম করতে হবে সেটা নয়। হ্যাঁ, তুমি আধ ঘন্টা দাও, সেই এফোর্টটা ভালোভাবে দাও, আমি ওইটা বলতে চাইছি। তুমি সারাদিনে আধ ঘন্টাই সময় দাও, এমনকি সপ্তাহে তুমি 2 দিন সময় দাও, সেই 2 দিনে যেটুকু পড়বে সেটুকু ভালোভাবে জেনে শুনে পড়ো। আর সেটার জন্যই হচ্ছে তোমার শুরুটা এইভাবে করতে হবে, যেটা আমি আজকের ক্লাসে তোমাদের বলে দিচ্ছি যে সিলেবাসটা আগে জানো, তোমার কি কি বিষয় আছে সেটা তুমি আগে ভালোভাবে পরিষ্কার ক্লিয়ার করে নাও। তাহলে কি হবে না, তোমাকে আর ফিরে তাকাতে হবে না। একটা জিনিসকে 10 বার পড়ার থেকে একবারই ভালো করে পড়ে নাও, যেটুকু পড়বে ভালো করে একবারই পড়ে নাও, তাহলে তোমাকে বারবার ফিরে তাকাতে হবে না। স্কিপ করে গেলে না দ্বিতীয়বার আবার খাটতে হবে ওটার জন্য। তাহলে তুমি পেপারের গুলো নামগুলো জেনে গেলে, মার্কস ডিভিশন জেনে গেলে, পুরো গ্র্যাজুয়েশনের ব্যাপারটাই যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার পথটা চলতেও কিন্তু সুবিধা হবে। এরপরে আমি তোমাদের সিলেবাস আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, তোমাদের বাংলা অনার্সের পার্ট 1-এ তাহলে সেমিস্টার হচ্ছে 2টো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড ফোর্থ সেমিস্টার তোমরা পাবে সেকেন্ড ইয়ারে, আর ফিফথ আর সিক্স সেমিস্টার পাবে তোমরা থার্ড ইয়ারে। টোটাল 6টা সেমিস্টার গ্র্যাজুয়েশন। পেপার কি কি হলো তোমাদের? কোর কোর্স হলো মানে অনার্স পেপারগুলো, জেনারিক ইলেকটিভ হলো মানে জি পেপারগুলো, অ্যাবিলিটি এনহান্সমেন্ট হলো মানে কম্পালসারি পেপারগুলো, সিসিবিজি পেপার মানে তোমাদের যেগুলো কোর কোর্সগুলো বাংলা অনার্সের, সিসিবিজি 1, সিসিবিজি 2, এভাবে 4টা থাকছে তোমাদের, মানে নাম্বার অফ পেপার হচ্ছে 4টা তোমাদের এখানে 4। সিসিবিজি 4টা পেপার পড়তে হচ্ছে। জি পেপার গ্র্যাজুয়েশনে তোমাদের ফার্স্ট ইয়ারে কত পড়তে হচ্ছে? 2টো পড়তে হচ্ছে। এই পেপারও 2টো পড়তে হচ্ছে। এই পেপার মানে তোমরা এবিলিটি এনহান্সমেন্ট একটা বাংলা পাচ্ছ ফার্স্ট ইয়ারে, আশা করি সবাই বাংলায় নিয়েছো, ইংলিশটা নাওনি। আর সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে তোমরা নিচ্ছ বাংলা, আর সেকেন্ড সেমিস্টারে তোমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ। জি পেপার বেশিরভাগই এখানে সবাই তো বললে যে হিস্ট্রি আছে, তো জি পেপার তোমরা 2টো পাচ্ছ, জিএচআই 11 আর জিএচআই 21। তো জিএচআই 11টা ফার্স্ট সেমিস্টার থাকবে ইতিহাসটা, আর জিএচআই 21টা তোমাদের সেকেন্ড সেমিস্টার থাকবে। যদি পল সায়েন্স পাশে থাকে তাহলে জিপিএস 11, জিপিএস 21, সেরকমই। তো জি পেপারটা সবার ক্ষেত্রে আলাদা হতে পারে, যদি সে আলাদা নেয় হিস্ট্রির জায়গায় পল সায়েন্স নেয় বা ইংলিশ নেয়। তো ফার্স্ট সেমিস্টারের পেপারগুলো সিসিবিজি 1, সিসিবিজি 2, জিএচআই 11, তোমাদের এখানে এই পেপারগুলো আছে জি পেপারে, আর এই পেপারে এইবিজি 11। এইগুলো পাশে এগুলো কেন দেওয়া আছে? এগুলো অন্যান্য স্টুডেন্ট নিয়ে থাকে, কেউ পল সায়েন্স পাশে নেই, কেউ ইংলিশ পাশে নেয়, ঠিক আছে? সেরকম কম্পালসারি পেপারটাও ফার্স্ট সেমিস্টারে একটা অপশন থাকে, কেউ বাংলা পাশে নেই, কেউ ইংলিশ পাশে নেই। এখানে আশা করি কম্পালসারিটা সবাই বাংলা নিয়েছো, আর পাশেরটা আশা করি হিস্ট্রি নিয়েছো, জিজ্ঞাসা করে যা বুঝলাম। সেকেন্ড সেমিস্টারও সেম থাকবে, অনার্স পেপার 2টো থাকবে, সিসিবিজি 3, সিসিবিজি 4, 1 আর 2 এর পরে, আর জিএচআই এর 11 এর পরে 21 থাকছে। আর এই পেপারের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল স্টাডিজ AEES 21, AE মানে এবিলিটি এনহান্সমেন্ট, ES মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ, 21 এটা হচ্ছে কোড সেকেন্ড সেমিস্টারে। তাহলে টোটাল তোমাদের পেপার সেকেন্ড সেমিস্টারেও 4টা। তো এটা গেল তোমাদের মানে মার্কস ডিভিশন বা কতগুলো পেপার পড়তে হবে, অ্যাসাইনমেন্ট বা ফাইনাল এক্সাম কিভাবে হয়ে থাকে, সেই জিনিসগুলো আমি তোমাদের আলোচনা করলাম। হ্যাঁ, আরেকটা জিনিস অনেকে জিজ্ঞাসা করেছিল যে পরীক্ষাতে গার্ড কেমন পড়ে, পরীক্ষা কি বিশাল স্ট্রিক্ট হয় না সহজ সরল হয়? তো এটা কিন্তু স্টাডি সেন্টারের উপর নির্ভর করে, তুমি কোন স্টাডি সেন্টারে পড়ছো। আমার মতে একটু পড়ে যাবে, লিখে এলেই নাম্বার পাবে। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাম্বার পাওয়ার জন্য তোমাকে বিশাল হাই কোয়ালিটির নোটস লিখতে হচ্ছে, প্রচুর খাটতে হবে, পরিশ্রম করতে হবে, সেরকম নয়। তুমি নির্দিষ্ট বিষয়টা সম্পর্কে ধারণা রাখো এবং সেটা লিখে আসো। আমি তো বলবো মানে একদম তোমরা ফার্স্ট ক্লাস পাবেই পাবে, যেহেতু অ্যাসাইনমেন্টে তোমার 20 আছে, আর তোমার বাকি কত তুলতে হবে? আর 22 তুলতে হবে তোমাকে 50-এর মধ্যে। টোটাল 42 নম্বরে হচ্ছে ফার্স্ট ক্লাস, 70 নম্বরের পরীক্ষা
20 অ্যাসাইনমেন্ট, 50 হচ্ছে ফাইনাল লিখিত পরীক্ষা। এই 70-এর মধ্যে তোমাকে 42 তুলতে হবে। আর তুমি তো অ্যাসাইনমেন্ট অনলাইনে পেয়ে যাচ্ছ অ্যাসাইনমেন্ট, সেখানে আশা করি 20-তে 20 তুলবে। 18 থেকে 20-এর মধ্যে আশা করি সবার থাকবে, যেহেতু অ্যাসাইনমেন্টটা বাড়িতে বসে দিচ্ছ তুমি। তো তাহলে তুমি যদি 20 অ্যাসাইনমেন্টে তুলে নাও, তোমাকে ফাইনাল পরীক্ষার কত তুলতে হচ্ছে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য? 22 তুলতে হচ্ছে। 42-এ ফার্স্ট ক্লাস 60%, তাহলে 70-এর 60% হচ্ছে 42। তো তাহলে খুব কঠিনও নয়। লিখিত পরীক্ষায় তুমি 50-এ 22 মানে 50-এর অর্ধেক হচ্ছে 25, 50-এর অর্ধেক 50% হচ্ছে 25, তোমাকে 50%ও তুলতে হচ্ছে না ফাইনাল পরীক্ষাতে, লিখিত পরীক্ষাতে। তবু টোটালে তোমার দাঁড়াচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস। তো টার্গেট তোমার 22 অবশ্যই রাখবে, এখানে পাস ফেলের টার্গেট কেউ রাখো না। 21-এ পাস, ঠিক আছে? 21 তো সবাই পাবে এখানে, যেহেতু অ্যাসাইনমেন্টে 20 তো পেয়ে যাচ্ছ, ফাইনাল পরীক্ষায় 2-4 নাম্বার তুললেই তো তোমার পাস হয়ে যাচ্ছে। তো সেটা টার্গেট রাখো না, চেষ্টা করবে 22 নম্বর তোলার, যাতে তোমার মার্কশিটটা দেখতেও ভালো লাগে যে হ্যাঁ পড়েছি, ফার্স্ট ক্লাসই পেয়েছি, ঠিক আছে? যেহেতু প্রথম সুযোগে তোমরা তো আর গ্র্যাজুয়েশন করোনি, এইচএস এর পরে তোমরা এটা এনএসইউ থেকে করছো, ওপেন ইউনিভার্সিটি থেকে করছো, তো চেষ্টা করো ফার্স্ট ক্লাস নিয়ে আসার। কঠিনও খুব একটা কিন্তু নয়, যদি একটু জেনে বুঝে করো। আচ্ছা, তো দেখো এখানে তোমাদের যে ইয়েগুলো পেপারগুলো, সেই পেপারগুলোর তোমার ক্রেডিটগুলো পাশে পাশে দেওয়া আছে, কতটা সময় থাকছে সেগুলোর জন্য পড়ার সেটা দেওয়া আছে কলেজের, আর টোটাল ফুল মার্কস দেওয়া আছে, অ্যাসাইনমেন্টে কত টোটাল কত তোমার মার্কস হচ্ছে একটা পেপারে, এবং কত তোমার পাস মার্ক। পাস মার্ক হচ্ছে 30% মানে 21, 70-এর মধ্যে 30% মানে 21, 21-এ হচ্ছে তোমার পাস। তো এটা সেই টেবিলটা তোমাদের ফার্স্ট ইয়ারের। এরপরে দেখো তোমাদের আমি সংক্ষেপে সিলেবাসটা আলোচনা করব। আচ্ছা, এখানে বাংলা অনার্স ছাড়া কি অন্য অনার্স আছে নাকি? আবার সবাই বাংলা অনার্স তো? হ্যাঁ, আর হিস্ট্রি সবার পাশে আছে তাই তো? পল সায়েন্স বা ইংলিশ কেউ পাশে নাওনি তো? জি পেপার কারো পল সায়েন্স বা ইংলিশ নেই তো? থাকলে অবশ্যই জানাবে। দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পেপার বললাম কি না, দুটো অনার্স পেপার, সিসিবিজি 1, সিসিবিজি 2, একটা পাসের পেপার মানে জি পেপার, জিএচআই 11 হিস্ট্রি, আর একটা কম্পালসারি পেপার এই পেপার যেটা এইবিজি 11 কোডটা ফার্স্ট সেমিস্টারের, 21 কোডটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, এটা মনে রাখবে। তোমাদের যেটা সিসিবিজি 1 পেপার সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ এবং মধ্যযুগ। তোমরা উচ্চ মাধ্যমিক যখন দিয়েছো সেখানে বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছো, যেহেতু বাংলাটা কম্পালসারি উচ্চ মাধ্যমিকে, তার জন্য ওখানে বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু থাকে। তো সেখানে যেভাবে পড়েছো সেই ধরনেরই বিষয় এখানে আছে, এবং একটু ভালোভাবে এবারে আরো জানতে সেই সুযোগটা পাচ্ছ, যেহেতু বাংলা সাহিত্যের ইতিহাস ওখানে একটা পেপারের জাস্ট একটা অংশ ছিল, আর এখানে একটা গোটা পেপারই হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ এবং মধ্যযুগ। আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসের হচ্ছে 3টে যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তাহলে এখানে প্রথমে আমরা যে পেপারটা পাচ্ছি সেটা সিসিবিজি 1 পেপার, এটা হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ বাংলা সাহিত্যের ইতিহাসে। তো প্রাচীন যুগ বলতে আমরা প্রাচীন যুগের একটা সাহিত্যিক নিদর্শন পাই যেটাকে বলা হয় চর্যাপদ। একটা জিনিস কি না, এই যে বাংলাটা পড়ছো না, এটাকে পড়া হিসেবে নাও না, এমন হিসেবে নাও যে আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাতে কথা বলি এবং বাংলা সম্পর্কে আমি অনেক কিছু জানবো, এইভাবে নাও। বিষয়গুলো এত সহজ লাগবে না, মানে বাংলা পড়তে পড়তে 2-1 বছর যখন পড়বে না, তখন মানে একটা আলাদা রকম একটা তোমার ফিলিংটা আসবে বাংলা বিষয় সম্পর্কে। অনেকের প্রথম দিকে কঠিন লাগে, আর আমি সেই স্টুডেন্টদেরকে দেখেছি পরে আর তারা বলে যে স্যার এই ব্যাপারটা না আরো জানতে ইচ্ছে করছে। আমার কাছে গ্র্যাজুয়েশন করে অনেক স্টুডেন্ট আবার পিজিতে অ্যাডমিশন নিচ্ছে, মানে তারা আরো জানতে চাইছে যে বাংলাতে আরো কি আছে। তো সেই আগ্রহটা কিভাবে তৈরি হচ্ছে না, তাদের মধ্যে সেই ভাবনা চিন্তাটা এসেছে যে এই বাংলা ভাষাটা হচ্ছে আমার মাতৃভাষা, এটা সম্পর্কে আমাকে জানতে হবে। কি রকম জানতে হবে না, তুমি বাংলা ভাষায় কথা বলছো, তোমার তো এই ভাবনাটা আসা তো জরুরি যে বাংলা ভাষাটা জন্ম কবে হয়েছিল, বাংলা ভাষাটাতে প্রথম লেখা বই কোনটা, বাংলা ভাষায় কোন বই লেখা হয়েছে। এটা অন্য ভাষাভাষী মানুষদের ক্ষেত্রে দেখো তারা বেশি অ্যাক্টিভ, যে তারা নিজের ভাষাকে মর্যাদা দেয় এবং তারা সেটা নিয়ে গবেষণা করে, সেটা নিয়ে আলোচনা করে এবং তাদের সব কিছু তথ্য আছে। তো সেই বিষয়টা এখানে তোমরা পেয়ে যাচ্ছ এই বাংলা বিষয়ে। এখানে যে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ, প্রাচীন যুগ এবং মধ্যযুগ আছে তোমাদের সিসিবিজি 1 পেপারে, যেটা অনার্স পেপার সিসি পেপারের প্রথমটা, ঠিক আছে?
এরকম দুটো পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে। তো বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ তোমরা প্রথমে পড়বে। সেই প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ জিনিসটা হচ্ছে কি না, আজ থেকে ধরে নাও তোমার 1000 বছর আগে, মানে দশম থেকে দ্বাদশ শতাব্দী, 900 থেকে 1200 সাল, 1100 সাল, 900 থেকে 1100 খ্রিস্টাব্দ, এই যে মাঝামাঝি সময়টা, এই সময় বৌদ্ধ সহজীয় সাধক, মানে আমাদের বাংলাতে, বাংলা বলতে তখন পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ আলাদা ছিল না, তখন বাংলা বলতে একটাই ছিল। সেই সময় আমাদের এখানে হিন্দু, ইসলাম, বৌদ্ধ সমস্ত সংস্কৃতির সমন্বয় ছিল, সমস্ত মানুষ একসঙ্গে মিলেমিশে বাস করতো বাংলাতে। তখন বৌদ্ধরাও ছিল বাংলাতে, ঠিক আছে। তখন এরকম জেলা নাম ছিল না, পশ্চিমবঙ্গের যে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এরকম জেলা নাম ছিল না। তখন এক একটা অঞ্চল যেগুলোকে জনপদ বলা হতো, সমতট, পুন্ড্রু, বর্ধন, হরিকেল, ঠিক আছে, রাঢ়, গৌড়, গৌড় নাম শুনেছ আশা করি, মুর্শিদাবাদ, মালদা ওই দিকটার নাম হচ্ছে গৌড়, আগে গৌড়ই নাম ছিল। আমাদের বর্ধমান, বাঁকুড়া এই অঞ্চলটা রাঢ় বঙ্গ নামে পরিচিত ছিল। তাহলে এইভাবে বিভিন্ন জনপদের নাম ছিল। এবং সেই সময় বৌদ্ধ ধর্মের যারা সহজিয়া সাধকগণ ছিলেন, যারা সাধনা করতেন, মানে গৌতম বুদ্ধের যারা কি বলবো আদর্শ মেনে চলছেন, তো সেই বৌদ্ধ সহজীয় সাধকগণ তারা কিন্তু গান লিখতেন। তাদের গানে কি লিখতেন না, সেই সাধন পদ্ধতিটা কিভাবে সেই নিরাকার ঈশ্বরকে পাওয়া যাবে, সেই গানগুলো তারা যে ভাষায় লিখতেন সেগুলোই হচ্ছে বাংলা ভাষার প্রথম স্তর, প্রাচীন বাংলা ভাষা ওটাকে বলা হয়। তাহলে তারা যে গানগুলো লিখেছেন সেই গানগুলোকে সংকলনটাকে, মানে পুরো বইটাকে বলা হচ্ছে চর্যাপদ। তালপাতার পুঁথিতে তারা লিখতেন। সেই তালপাতার পুঁথিটা পাওয়া গেছে কোথা থেকে জানো? তালপাতার পুঁথিটা পাওয়া গেছে তোমার, এগুলো পড়েছো আশা করি তোমরা, চর্যাপদের বিষয়ে আশা করি পড়েছো। নেপাল থেকে, ঠিক আছে। বৌদ্ধরা কোথায় থাকে? এখন তো নেপালে থাকে, চীনে থাকে, সেগুলো জানো, মায়ানমারে থাকে। তো নেপাল থেকে পাওয়া গেছে, নেপালের রাজদরবার থেকে একটা তালপাতার পুঁথি আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। সেটাই হচ্ছে আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন, মানে বাংলা ভাষায় কোনো কিছু লেখা একটা বই, সেটা হচ্ছে চর্যাপদ। সেই সম্পর্কে তোমরা জানতে পারবে এই সিসিবিজি 1 পেপারে, ঠিক আছে। সেই লেখকগুলোর নাম পাবে, ঠিক আছে। আর তারপরে এটা হচ্ছে প্রাচীন যুগের একটা সাহিত্যিক নিদর্শন, মানে ওই খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। তারপরে আমরা মধ্যযুগে চলে আসছি। এই প্রাচীন যুগ আর মধ্যযুগের মাঝে একটা সময় ছিল যেটাকে বলা হতো অন্ধকার যুগ, মানে ওই 1200 সাল থেকে তোমার 1350, মানে 150 বছরের একটা অরাজকতা। যখন বাংলাতে ইসলামীয় আক্রমণ হয়েছিল, মানে তুর্কি আক্রমণ হয়েছিল, তখন বৌদ্ধরা পুঁথিপত্র সবকিছু নিয়ে পালিয়ে গেছিল নেপালে, এবং ব্রাহ্মণরাও কোণঠাসা হয়ে গেছিল। পুরো 150 বছর একটা অরাজকতা দেখা দিয়েছিল। সেই তুর্কি আক্রমণ এবং তুর্কি শাসন, তখন থেকে ইসলামীয় শাসন চলে আসছে একেবারে তোমার বলতে পারো তোমার ইলিয়াস শাহী, হুসেন শাহী রাজবংশ পর্যন্ত, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে এই যে মধ্যযুগ আর প্রাচীন যুগের মাঝামাঝি সময় অন্ধকার যুগ, সেই সময় কোনো পুঁথিপত্র পাওয়া যায়নি। তারপরে পাওয়া গেল একবারে মধ্যযুগের শুরুতেই, সেটা একটা পুঁথি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। গীত গোবিন্দম নাম শুনেছো তোমরা, কবি জয়দেবের লেখা, বা বৈষ্ণব পদাবলীর কথা শুনেছো, চণ্ডীদাস বা বিদ্যাপতির বৈষ্ণব পদ যেগুলো রয়েছে। তো ব্যাপার হচ্ছে সেই প্রাচীন যুগ থেকে মধ্যযুগ মাঝে একটা অন্ধকার যুগ হয়ে গেল। মধ্যযুগের শুরুতে একটা পুঁথি লেখা হয়েছিল, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা ছিল তুলট কাগজের একটা পুঁথি। সেই পুঁথিটা কোথায় পাওয়া গেছে জানো? সেই পুঁথিটা পাওয়া গেছে বাঁকুড়া জেলাতে, বিষ্ণুপুরের নিকট কাকলিলা নামক একটা গ্রামে। তো সেখানে একটা গোয়াল ঘরে রাখা ছিল সেই পুঁথিটা। সেটা আবিষ্কার হয়েছে 1909 সালে। সেটা বসন্ত রঞ্জন রায় নামে একজন আবিষ্কার করেছিলেন। তো সেই পুঁথিটা থেকে জানা যায় যে আমাদের মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী থেকে রাধাকৃষ্ণের সেই লীলা সবকিছুই আছে, তোমরা এইগুলো পাবে। তাহলে দেখো আমরা বাংলা ভাষার কথাও জানছি, আবার অনেক কিছু ধর্মীয় ব্যাপারও এখানে আমরা জানতে পারছি। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আছে। তার পরবর্তী সময়কাল, যেটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সময়কালটা আমরা ধরে নেব সেই 13 থেকে 14 শতাব্দীর মধ্যে। তারপরে আসছে 15 শতাব্দীর সময়, মানে ধরো চৈতন্য জীবন, যখন চৈতন্যদেবের আবির্ভাব, মানে চৈতন্যদেবের আবির্ভাব হচ্ছে 1400, তার জন্মসাল হচ্ছে 1400 এক মিনিট,
হ্যাঁ, চৈতন্যদেবের জন্মসাল হচ্ছে 1476 এবং মৃত্যুসাল হচ্ছে 1533। তাহলে তিনি ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন, মানে আমরা বলতে পারি তাকে ভক্তিবাদী আন্দোলনের একজন প্রাণ পুরুষ, যিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। তো তার সময়টাকে ধরেই বাংলা সাহিত্যের ইতিহাসের একটা যুগকে ধরা হয় চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য পরবর্তী। আদি মধ্যযুগ, যেটা মধ্যযুগের আগের সময়টা, মানে মধ্যযুগের যে প্রথম পর্বটা, সেটা আদি মধ্যযুগ বলা হয়, সেটা চৈতন্য জীবনী হিসেবে ধরলে চৈতন্য পূর্ববর্তী বলা হয়। আর অন্ত মধ্যযুগটা, যেটা মধ্যযুগের শেষ পর্যায়ে, সেটাকে অন্ত মধ্যযুগ মানে বা চৈতন্য পরবর্তী আমরা যুগ বলবো। তাহলে সেই চৈতন্য পূর্ববর্তী যুগ মানে আদি মধ্যযুগ যেটা, সেখানে আমরা বৈষ্ণব পদাবলীতে বিদ্যাপতি, চণ্ডীদাসের পদাবলী পাবো। পরবর্তীকালে আমরা জ্ঞানদাস এবং গোবিন্দ দাসেরও পদাবলীগুলো পাবো। অন্ত মধ্যযুগে আমরা কি পাবো না, চরিত কাব্য পাবো, চৈতন্যদেবের নিয়ে বিভিন্ন গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, বিভিন্ন গ্রন্থ পাবো। ঠিক আছে, মঙ্গল কাব্যের আমরা বিষয়ে জানবো পরবর্তী। মঙ্গল কাব্যটা মধ্যযুগেরই সৃষ্টি। তোমরা নাম শুনেছো, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, মনসা মঙ্গল। মনসা মঙ্গলের কাহিনী কে না জানে, বেহুলা, লক্ষিন্দর, চাঁদ সদাগরের কাহিনী। ঠিক আছে, আর চণ্ডী মঙ্গলে কালকেতু ফুল্লরের কাহিনী কে না জানে, ধর্মমঙ্গলে ধর্ম ঠাকুরের কাহিনী। তো সেই বিষয়গুলোকে নিয়েও আর্য অনার্য সংস্কৃতির যে মেলবন্ধন, সে সম্পর্কে আমরা জানতে পারবো এই মঙ্গল কাব্যের মাধ্যমে। তারপরে আমরা জানবো অন্নদা মঙ্গল কাব্য, যেটাকে নতুন মঙ্গল কাব্য বলা হয়। অন্নদা মঙ্গল কাব্য হচ্ছে ভারতচন্দ্রের লেখা। শাক্ত পদাবলী, শাক্ত পদাবলীর ব্যাপারেও আমরা জানতে পারবো। সেই কালী সাধক, শ্যামা সাধক, কমলকান্ত ভট্টাচার্য, রামপ্রসাদ সেন, তাদের শ্যামা সঙ্গীত সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। সেই মধ্যযুগের শেষ পর্যায়ে তারা হচ্ছেন লেখক। অন্তমধ্যযুগে আমরা ইসলামীয় সাহিত্য সম্পর্কেও জানতে পারবো। ইসলামীয় সাহিত্য বলতে ইসলাম ধর্ম অবলম্বনী যারা ছিলেন এবং তারা বাংলা সাহিত্য কিভাবে রচনা করেছিলেন বা প্রয়াসী হয়েছিলেন। বিভিন্ন হিন্দি কাব্যকে অনুবাদ করছেন, কোরআন থেকে কোনো অংশ নিয়ে তারা বাংলা একটা প্রণয় উপাখ্যান লিখছেন। তো সেই বিষয়ে আমরা জানতে পারবো। যেমন দৌলত কাজীর আমরা সতী ময়না বা লোরচন্দ্রানী কাব্য সম্পর্কে জানতে পারবো। সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্য সম্পর্কে জানবো। সৈয়দ আলাউল তার পদ্মাবতী কাব্য লিখেছেন। পদ্মাবত সিনেমাটা আশা করি সবাই দেখেছো, যেটা সাইদ কাপুর এবং রণবীর সিং এর পদ্মাবত। ওটা হচ্ছে মোহাম্মদ জাইসির লেখা একটা কাব্যগ্রন্থ, পদ্মাবত বা পদুমাবত বলি আমরা, যেটা হিন্দি কাব্য, সেটা নিয়ে সিনেমা হয়েছে। আর সেটাকে বাংলাতে লিখেছেন, অনুবাদ করেছেন সৈয়দ আলাউল, বাংলাদেশের কবি। তিনি নাম দিয়েছেন পদ্মাবতী। তো সেই পদ্মাবত মুভিটার যেটা মানে বিষয়, সেটা তোমরা সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যের মধ্যেই পাবে। ঠিক আছে, এই বিষয়গুলো সবই হচ্ছে। এর সঙ্গে তোমরা বাউল গান পাবে, লালন সাঁই। হ্যাঁ, আরেকজন ইসলামীয় সাহিত্যিকের নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, ইউসুফ জোলেখা, তিনি কাব্যগ্রন্থ লিখেছেন, বাংলা কাব্যগ্রন্থ ইউসুফ জোলেখা। কোরআন শরীফের কিছুটা অংশ আছে যেখানে ইউসুফ জোলেখার নাম পাওয়া যায়, সেখান থেকে তিনি ক্যারেক্টারগুলোকে নিয়েছেন, চরিত্রগুলোকে লিখেছেন একটা প্রণয় উপাখ্যান, ইউসুফ জোলেখা। তাহলে তিনজন ইসলামীয় সাহিত্যিকের নাম পাচ্ছি, শাহ মোহাম্মদ সগীর, দৌলত কাজী এবং আলাউল। তাদের কাব্য পড়তে হবে বাংলা সাহিত্যে। এবং বাউল গান পাবে তোমরা। বাউল গান কার কার পাচ্ছ না, লালন ফকিরের পাবে, হাসন রাজার পাবে, দুদ্দু শাহের পাবে। তো এটা হচ্ছে তোমাদের সিসিবিজি 1 পেপারের সিলেবাস, মানে বাংলা অনার্সের যেটা প্রথম তোমাদের পেপার সিসিবিজি 1, সেটার সিলেবাস। বুঝতে পারছো যে এই পড়াগুলো যখন পড়বে বা আলোচনা করবে বা নিজে একটু পড়ার চেষ্টা করবে, অনেক কিছু বাংলা বিষয় সম্পর্কে জানতে পারবে, যেটা নিজেও সমৃদ্ধ হবে, বুঝতে পারবে, যেহেতু আমরা বাঙালি আর বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা। তো এটা গেল সিসিবিজি 1 পেপার। এরপর তোমাদের আসছে সিসিবিজি 2 পেপার। এটা ভাষার পেপার, বাংলা সাহিত্য এবং ভাষা। বাংলাতে দুটো টপিক আছে, ঠিক আছে, বাংলা সাহিত্য এবং ভাষা। সাহিত্যের দিকে আমরা আমাদের সাহিত্যিক নিদর্শনগুলো পাবো, আমাদের মানে আমাদের বাঙালিদের সেই বাংলা ভাষায় রচিত কাব্য, কবিতা, গল্প, উপন্যাস, এগুলো বাংলা সাহিত্যে পাবো আমরা। আর ভাষাতে কি পাবো, বাংলা ভাষাতে মানে ভাষার গঠন কাঠামো, বাংলা ভাষা উৎপত্তি কবে হয়েছে, বাংলা ভাষার সঙ্গে অন্যান্য ভাষার পার্থক্য কি আছে, বাংলা ভাষাটা কোথা থেকে এসেছে, কোন ভাষা থেকে। আমরা তো জানি যে বাংলা ভাষাটা সংস্কৃত ভাষা থেকে এসেছে, ঠিক আছে। তো সংস্কৃত থেকে কি ডিরেক্ট এসেছে নাকি ধাপে ধাপে এসেছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো সিসিবিজি 2 পেপারে, ভাষার পেপার যেটা। এখানে ভাষাতাত্ত্বিক আলোচনা, ব্যাকরণের দিকগুলো, এই সব জিনিসগুলো আমরা সিসিবিজি 2 পেপারে পাচ্ছি। দেখো এখানে ভারতীয় আর্য ভাষা ও বাংলা ভাষার উদ্ভব। আর্য ভাষা বলতে সংস্কৃতকে বুঝছি আমরা,
আর্যরা যে ভাষাটা নিয়ে এসেছিল, আজ থেকে 3500 বছর আগে ভারতবর্ষে আর্যরা এসেছিল, মানে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে। এটা তো 2000 সাল চলছে, 2025, মানে সাল বলতে গেলে টোটাল মানে রাউন্ড ফিগারে ধরলে 2000। আর যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে তারা এসেছিল আর্যরা আমাদের দেশে। তাহলে 1500 প্লাস 2000 টোটাল 3500 বছর আগে তারা, আজ থেকে প্রায় 3500 বছর আগে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল আর্যরা। তারা অনেক উন্নত ছিল এবং তাদের ভাষা ছিল সংস্কৃত। কথ্য ভাষাও সংস্কৃত ছিল এবং লেখ্য ভাষাও সংস্কৃত ছিল, কিন্তু একটা ক্লাসিক্যাল ছিল, একটা লেখ্য ছিল। তো ব্যাপার হচ্ছে তোমার সেই সংস্কৃতের ভাষা থেকেই কিন্তু ধাপে ধাপে বাংলা এসেছে। কিভাবে এসেছে সেটা তোমরা জানতে পারবে এই পেপারগুলোতেই, ঠিক আছে? সিসিবিজি 2 এ পাবে, সিসিবিজি 4 এ পাবে। এখানে আর্য ভাষার বিবর্তন মানে কিভাবে ধাপে ধাপে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য, এই যে ভাষাগুলোর ধাপগুলো পাবে। এই নব্য ভারতীয় আর্য ভাষা থেকেই বাংলা ভাষার উদ্ভব হয়েছে। আচ্ছা, বাংলা ভাষার কথা তোমরা জানতে পারবে, এখানে বাংলা ভাষার বিবর্তন জানতে পারবে, যে প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। বাংলা ভাষারও তো ধাপ রয়েছে না, চর্যাপদেও তো বাংলা ভাষা, আজ থেকে 1000 বছর আগের একটা কাব্য, সেখানে বাংলা ভাষা আর এখনকার যে বাংলা ভাষা অনেক পরিবর্তন হয়েছে। তো সেগুলোকেই বলা হচ্ছে ওটা প্রাচীন বাংলা, এখনকার বাংলাটা হচ্ছে আধুনিক বাংলা। তাহলে বাংলা ভাষার বিবর্তন বা স্তরটাকেও আমরা এখানে জানতে পারছি। তো এই পেপারটাতে আমরা বাংলা ভাষার উপভাষারও পরিচয় পাবো। উপভাষা মানে যে অঞ্চল ভেদে যে ভাষার মানে কিছু পরিবর্তন বা বৈশিষ্ট্য পাবো। তোমরা এখন বর্ধমানে আছো, আমি যেমন যে ভাষায় কথা বলছি এখন, এটা বর্ধমানের ভাষা, বাংলা ভাষা। কিন্তু পুরুলিয়া জেলাতে যাও, দেখো অন্যরকম ভাষার শুনতে, বাংলা ভাষায় তো অন্যরকম। এগুলোকে বলা হয় উপভাষা। এক একটা অঞ্চল ভেদে ভাষার যে তারতম্য লক্ষ্য করা যাচ্ছে, একটা ভাষার উপভাষা থাকে। তাহলে বাংলা ভাষার উপভাষা হচ্ছে 5টা: রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, কামরূপী আর বরেন্দ্রী। তো পুরুলিয়া অঞ্চলে যদি যাই, পুরুলিয়া, বাঁকুড়া, ওদিকে আমরা ঝাড়খণ্ডী উপভাষা পাবো। ঝাড়খণ্ড লাগোয়া যেহেতু, আমরা এখন আছি কোথায় না পূর্ব বর্ধমানে বা পশ্চিম বর্ধমানে আছি, তাহলে এখানে রাঢ় ভাষা পাবো, রাঢ়ী ভাষা যেটাকে বলবো। উত্তরবঙ্গে যদি আমি হয় তাহলে ওখানে হয়তো কামরূপী ভাষা আছে, বরেন্দ্রী ভাষা আছে। এইভাবে বাংলা ভাষার উপভাষাগুলো কিন্তু আমরা জানতে পারবো এই পেপারে। আর বাংলা ভাষার যে সাধু ভাষা এবং চলিত ভাষা, সেটার বিষয়ে তথ্য জানবো এবং দুটোর পার্থক্য জানতে পারবো। বাংলা শব্দ ভাণ্ডারের কথা জানতে পারবো। শব্দ ভাণ্ডার মানে হচ্ছে যে একটা ভাষাতে অন্যান্য ভাষা এসে যখন মিশে যায়, তখন সেই ভাষাটা আরো বৃহত্তর হয়, সমৃদ্ধ হয়। মানে আমরা এখন কথা বলছি বাংলা ভাষায়, কি সবগুলো বলছি, বাংলার সাথে দেখো 2-1টা শব্দ ইংরেজি ব্যবহার করছি, চায়না ব্যবহার করছি, জাপানি, জার্মানি, বিভিন্ন শব্দ ব্যবহার করছি। এই যে এখন আমি বলবো যে আমি ল্যাপটপে ক্লাস করাচ্ছি, ল্যাপটপটা তো আর বাংলা ভাষা নয়। ক্লাস করাচ্ছি, ক্লাসটাও তো বাংলা ভাষা নয়, ইংরেজি ভাষা। তাহলে কথা বলতে গিয়ে বাংলার সাথে আমরা ইংরেজি, হিন্দি, চীনা, দেশি বিদেশি বিভিন্ন শব্দ ব্যবহার করি। এগুলোকে বলা হয় বাংলা শব্দ ভাণ্ডারে, মানে দেশি বিদেশি শব্দের সমাহার। তো সেই শব্দ ভাণ্ডারটা তোমরা পাবে এই সিসিবিজি পেপারে। এটা গেল সিসিবিজি 2 পেপারের সিলেবাস। এর সঙ্গে ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেহেতু পেপার আছে, ইতিহাস আছে, সবার ক্ষেত্রে এখানে ইতিহাস আছে, তবে ইতিহাসটা আলোচনা করছি। পল সায়েন্স থাকলে আলাদা সিলেবাস হবে। ইতিহাসটাতে কি পাবে না তোমরা, ফার্স্ট সেমিস্টারে ইতিহাস পেপারটাকে বলা হচ্ছে GHI 11, এটা পাশের পেপার, জি পেপার। এখানে আমরা বাংলার ইতিহাস পাবো। তোমরা বাংলা সিলেবাস মানে অনার্সে পড়ছো, তোমরা বাংলারই ইতিহাস পাবে এখানে। বাংলার ইতিহাস মানে পূর্ব ভারত, যেহেতু বাংলাটা পূর্ব দিকে অবস্থিত ভারতবর্ষে। আর সেখানকার প্রাচীন বাংলা মানে 1203-4 সাল পর্যন্ত, একদম প্রাচীন যুগ থেকে, সেই সময় থেকে আমাদের বাংলার ভৌগোলিক পরিবেশ, নদ নদী, রাজাদের বিবরণ, রাজ্যের বিবরণ, বিভিন্ন সভ্যতার বিবরণ, এগুলো জানতে পারবে। এমনি তো বিভিন্ন সভ্যতা এবং রাজাদের নাম শুনেছো। দিল্লির যারা শাসনকর্তা ছিলেন, মোগল আমল, পাঠান আমল, এই সব সম্পর্কে আমাদের ধারণা আছে। চন্দ্রগুপ্ত মৌর্য বংশের আমরা জানি, চন্দ্রগুপ্ত মৌর্য, গুপ্ত বংশের জানি, সমুদ্রগুপ্ত, তারপরে মুঘল যুগের কথা আমরা জানি, সেখানে বাবর, আকবর, হুমায়ুনের কথা কে না জানে, শুধু ছোটবেলা থেকে পড়েছ। কিন্তু বাংলার ইতিহাসটা আমাদের কিন্তু অনেকটা অজানা থেকে যায়। তোমরা হয়তো গঙ্গারেডাই সভ্যতার নাম শুনোনি, তোমরা হয়তো মেহেরগড় সভ্যতা বলছি তোমার এক মিনিট, দেখো এই যে একটু আগে আমি বললাম একটা কথা, যে
আমাদের বাংলা এরকম পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যে এখন জেলাগুলো আছে সেই জেলাগুলোর নাম তখন ছিল না, বিভিন্ন জনপদ ছিল। তো সেই জনপদগুলোর পরিচয় এখানে পাবে। যেমন দেখো এখানে বিভিন্ন জনপদ যেরকম ছিল, ওই সমতট, হরিকেল, পুন্ড্রবর্ধন বা তোমার গৌড়, সেখানকার শাসনকর্তা কে ছিলেন, এই যে গৌড়ের শাসনকর্তা শশাঙ্ক। সমতট রাজ্য, সেই রাজ্যের বা সেই সমতট যে জনপদটা রয়েছে সেই অঞ্চলের কাহিনী, ঠিক আছে। গঙ্গারিডে একটা সভ্যতার নাম আছে, ঠিক আছে, সেই সভ্যতা সম্পর্কে, এটা বাংলার, এগুলো সবই কিন্তু বাংলার। গুপ্ত যুগ যখন চলছে, পুরো ভারতবর্ষ জুড়ে গুপ্ত শাসন চলছে, তখন বাংলাতে কেমন মানে শাসন চলছিল এবং গুপ্ত পরবর্তী যুগে কেমন শাসন চলছিল। আমাদের বাংলার যেসব রাজা, পাল যুগের সেসব রাজা, গোপাল, মহিপাল, ঠিক আছে, তারপর সেন বংশের রাজা, সেখানে বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, সেই সব রাজাদের আমরা কিন্তু কাহিনী জানতে পারবো এই বাংলার ইতিহাস থেকে। এছাড়া বাংলার অর্থনীতি কেমন ছিল প্রাচীন যুগে, বাংলার সমাজ কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল, ধর্মীয় ঐতিহ্য কেমন ছিল, এগুলো সবই আমরা বাংলার ইতিহাস থেকে কিন্তু জানতে পারছি। এই যে GH11 পেপারটা, এটার বিষয়টা হচ্ছে পূর্ব ভারত অর্থাৎ প্রাচীন বাংলা, একবারে প্রাচীন যুগ থেকে 1203-4 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1203-4 খ্রিস্টাব্দ মানে ধরে নাও বাংলা সাহিত্যের ইতিহাসে যেরকম পড়লে 1203-4 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল কি না তোমার প্রাচীন যুগ, তারপর তো অন্ধকার যুগ হলো, এরপর তো তুর্কি শাসন, তুর্কি হামলা হলো না। তো সেই বিষয়গুলো দেখো, বাংলা CCBG পেপারও তোমার পড়া হচ্ছে আর ইতিহাস পেপারটাও তার সঙ্গে কিন্তু লিঙ্ক রয়েছে। তাহলে GH11 এর মানে ইতিহাস পেপারটা যেটা রয়েছে ফার্স্ট সেমিস্টারে, সেটার বিষয় হচ্ছে প্রাচীন বাংলা, সময়কালটা হচ্ছে প্রাচীন যুগ থেকে 1203-4 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা কম্পালসারি পেপারের কথা বললাম, যেটা এই পেপার, তো ABG11, এটাও বাংলা ভাষা সাহিত্যের পেপার। এখানে তোমরা সেই বাংলা সাহিত্য ইতিহাস CCBG1 এ যেগুলো পেলে না, সেইগুলো এখানেও আছে, বা কিন্তু সংক্ষেপে আছে, কিন্তু একটা পেপার সমস্ত দেওয়া আছে। বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ, মধ্যযুগ, বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগটাও আছে, মানে 1800 সাল থেকে এখন পর্যন্ত। তার সঙ্গে ব্যাকরণ রয়েছে, ধ্বনি, বাংলা লিপি, সন্ধি, বাক্য সংকোচন, ঠিক আছে, বাক্য গঠন, সাধু চলিত ভাষা, এইগুলো হচ্ছে ব্যাকরণের দিকগুলো ABG11 পেপারে। কবিতা রয়েছে তোমাদের দুটো, একটা রবীন্দ্রনাথের ভারত তীর্থ আর জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। প্রবন্ধ রয়েছে দুটো, একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পতঙ্গ প্রবন্ধ, যেটা কমলাকান্তের দফতর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি নামের একটা প্রবন্ধ আছে। তোমাদের আরো প্রবন্ধ রয়েছে, দুটো নয়, তোমাদের 4টা প্রবন্ধ রয়েছে টোটাল। আরো দুটো প্রবন্ধ হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, মানে বর্তমান ভারত নামক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বিবেকানন্দের লেখা। সুভাষচন্দ্র বসুর একটা প্রবন্ধ রয়েছে, তরুণের স্বপ্ন। আর একটা গল্প রয়েছে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা বঙ্কু বাবুর বন্ধু। এটা মনে হয় তোমরা পড়েছো স্কুলে, বঙ্কু বাবুর বন্ধু গল্পটা স্কুলে সিলেবাসে কিন্তু থাকে, বঙ্কু বাবুর বন্ধুটা। তো এটা গেল ABG11 পেপারে। ABG11 এই যে টপিকগুলো পড়বে, এগুলো থেকে 10 নম্বরের একটা প্রশ্ন আসবে, সেটা আবার প্রবন্ধ রচনা আসে, এখান থেকে নয়, সেটা বাইরে থেকে যে কোনো একটা প্রবন্ধ দিয়ে দেয়, যেরকম মাধ্যমিকে প্রবন্ধ রচনা করেছো। আবার এই যে টপিকগুলো আছে, এগুলো থেকে সমস্ত থেকে ABG11 পেপারে শর্ট কোয়েশ্চেন আসে, 1 নম্বরে আর 2 নম্বরে, এটা থেকে কিন্তু বড় প্রশ্ন আসে না, ঠিক আছে। সেইভাবে তোমাকে এগুলো পড়ে নিয়ে বিষয়বস্তু পড়ে সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে ABG11 পেপার থেকে, শুধুমাত্র এই পেপারের ক্ষেত্রে, ঠিক আছে। বাকিগুলো বড় প্রশ্ন আসে। এটা পর্যন্ত তোমাদের চলে গেল ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে দেখলে দুটো সিসি পেপার, একটা জিই পেপার, একটা কম্পালসারি পেপার। এরপর চলে আসছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। সেকেন্ড সেমিস্টারে অনার্স পেপার আছে না CCBG 3 আর 4। ফার্স্ট সেমিস্টারে পড়লে 1 আর 2, সেকেন্ড সেমিস্টারে আছে 3 আর 4। 3 পেপারে কি আছে, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। খেয়াল করে দেখো, CCBG1 পেপারে কি পেয়েছিলে, বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ আর মধ্যযুগ, আর বাকি অংশটা তোমরা পাবে সেকেন্ড সেমিস্টারে থার্ড পেপারটাতে CCBG3 তে। এখানে আধুনিক যুগ, আধুনিক যুগ মানে সেই মধ্যযুগ শেষ হচ্ছে, মধ্যযুগ শেষ কোথায় হচ্ছে আমরা ধরতে পারি যে ব্রিটিশরা আসছে, পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছে, ইংরেজদের বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে চলে এলো, ইংরেজ শাসন শুরু হচ্ছে। 1800 সাল যখন কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হচ্ছে, যেখানে ইংরেজদেরকে বাংলা শেখানোর প্রয়াস চলছে,
ইংরেজরাই উদ্যোগ নিচ্ছে যে আমরা বাংলা শিখবো, আমাদের একটা কলেজ দরকার যেখানে বাঙালিদেরকে নিয়োগ করব টিচার হিসেবে, তারাই আমাদেরকে বাংলা শেখাবে আর তারাই বই লিখবে। তখন উইলিয়াম কেরি ছিলেন প্রধান অধ্যক্ষ। তিনি কি করলেন, ফোর্ট উইলিয়াম কলেজে বই লেখার দায়িত্ব দিলেন তারিণীচরণ মিত্র, রামরাম বসু, গোলকনাথ শর্মা, ঠিক আছে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এমনকি বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিও ফোর্ট উইলিয়াম কলেজে পড়িয়েছেন। ওনাদেরকে নিয়োগ করা হয়েছিল যে মানে ব্রিটিশ যে সিভিলিয়ানরা এসেছিল আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে, ইংরেজরা, তাদেরকে বাংলা শেখাতে হবে, তারা আমাদের দেশকে শাসন করবে, আমাদের দেশের বাংলা ভাষা শিখবে, রীতিনীতি সংস্কৃতি সবকিছুই শিখবে। তো তার জন্য তাদের জন্যই কলেজটাকে স্থাপিত করা হয়েছিল। বইগুলো বাইরে বেরোতে দেওয়া হতো না, সেখানে তাদেরকে স্পোকেন বাংলা শেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তো বাঙালি যাদেরকে শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদেরকে টাকা দেওয়া হতো, মজুরি দেওয়া হতো। আরেকটা 1800 সালেই একটা ছাপাখানা তৈরি হয়েছিল হুগলি জেলাতে শ্রীরামপুরে, শ্রীরামপুর মিশন যেটাকে বলা হয়। একই বছর ওখানে বই ছাপানো হতো। আর খ্রিস্টান মিশনারিরাও চলে এসেছিল ইংরেজদের সাথে। তারা কি করছিলেন, তারা বাইবেলকে বাংলাতে অনুবাদ করছিলেন যাতে এদেশের হিন্দু ইসলাম সম্প্রদায় সেই বাংলা অনুবাদ বাইবেলটাকে পড়ে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, এবং খ্রিস্ট ধর্মে তারা ধর্মান্তরিত হয়। তাহলে 1800 সাল থেকে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগও হচ্ছে, গদ্য সাহিত্যের উদ্ভব এখান থেকেই হচ্ছে। কিন্তু তাহলে সেই সময় থেকে শুরু হচ্ছে তোমাদের সিসিবিজি 3 পেপারটা, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ, বাংলা গদ্য রীতির প্রস্তুতি, বাংলা গদ্যের বিকাশে প্রাতিষ্ঠানিক উদ্যোগ। প্রাতিষ্ঠানিক উদ্যোগ মানে সেই প্রতিষ্ঠানগুলো, ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন ছাপাখানা, এইগুলো। গদ্য প্রবন্ধ সাহিত্যের বিকাশ, সেই সময় রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, পেরিচাঁদ মিত্র, এনাদের লেখা, এনাদের কৃতিত্ব, স্বামী বিবেকানন্দ, তৎকালীন সময়ে ব্রিটিশদের সম্পাদিত বেশ কিছু পত্রিকা, সাময়িক পত্রিকা, এবং আমাদের বাঙালি দ্বারা সম্পাদিত বিভিন্ন পত্র পত্রিকা, সেইগুলো এখানে তোমাদের সিলেবাসে আছে। এখানে আধুনিক যুগে দেখো ঈশ্বর গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, এরা কাব্য কবিতাতে, মধুসূদন দত্ত, হেমচন্দ্র, নবীনচন্দ্র, এরা সবাই কিন্তু কাব্য কবিতা লিখেছিলেন। এইগুলো তোমাদের সিলেবাসে আছে। নাটক আছে, ঠিক আছে, নাটকে দীনবন্ধু, অমৃতলাল বসু, মাইকেল মধুসূদন দত্ত, গিরিশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। তৎকালীন সময়ের যে থিয়েটারগুলো আমরা এটা বলতে পারি যে 1850 সাল থেকে 1900 সাল পর্যন্ত যেসব থিয়েটারগুলো চলছিল আমাদের কলকাতাতে, মূলত সে থিয়েটারে যে নাটকগুলো অভিনয় করা হতো, সেই নাটকগুলো কারা লিখছিলেন? মধুসূদন লিখছেন, দীনবন্ধু লিখছেন, অমৃতলাল বসু লিখছেন, গিরিশ চন্দ্র ঘোষ, তিনি তো একজন অভিনেতা ছিলেন, একজন নাট্য রচয়িতা ছিলেন, এমনকি থিয়েটারের ম্যানেজার পর্যন্ত ছিলেন। এখনো কলকাতা গেলে অনেকগুলো থিয়েটার তোমরা পাবে, স্টার থিয়েটার পাবে, মিনার্ভা থিয়েটার পাবে, এই থিয়েটারগুলো এখনো চলছে। তাহলে সেই থিয়েটারের যুগ জানতে পারবে, তৎকালীন সময়ে নাট্যকারদের কৃতিত্ব জানতে পারবে। উপন্যাস আছে, ছোট গল্প আছে, উপন্যাসে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ছোট গল্পে আছে, ঠিক আছে, অনেক টপিক এগুলোতে কিন্তু তোমাদের আছে। বাংলা সাময়িক পত্রিকার কথা বললাম যে ব্রিটিশরা প্রথমে সাময়িক পত্রিকা যেগুলো প্রকাশ করছিল, দিগদর্শন, সমাচার দর্পণ, সেইগুলো পরবর্তীকালে বাঙালিদের দ্বারা যে সম্পাদিত পত্রিকাগুলো, মাসিক পত্রিকা, সম্প্রকাশ, বঙ্গদর্শন, ভারতী, ঠিক আছে, এই সিলেবাসগুলো তোমাদের সিসিবিজি 3 পেপারে আছে। অর্থাৎ পুরোটাই হচ্ছে আধুনিক যুগ, বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ। কাব্য, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ এবং যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই সময়ে, যে নাট্যশালাগুলো ছিল, সেই সমস্ত কিছুর বিষয় এবং বেশ কিছু সাময়িক পত্রিকা, সিসিবিজি 3 পেপারে তোমাদের বিষয়। এরপর হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এই যে সিসিবিজি 3 পেপারটা হচ্ছে না, এটা হচ্ছে তোমাদের অর্ধেকটা পেপার কিসের না, সিসিবিজি 1 পেপারের বাকি অংশটা। সিসিবিজি 1 এ প্রাচীন যুগ ও মধ্যযুগ পেয়েছো ফার্স্ট সেমিস্টারে, আর সেকেন্ড সেমিস্টারে এসে 3 পেপারটা পাচ্ছ এখানে আধুনিক যুগ। মানে পুরো বাংলা সাহিত্যের ইতিহাসকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ মধ্যযুগ একটা পার্টে যেটা সিসিবিজি 1 পেপারে তোমরা পাচ্ছ, আর দ্বিতীয় পার্টটা পাচ্ছ সিসিবিজি 3 পেপারে যেখানে আধুনিক যুগটাকে শুধু দেওয়া হয়েছে। তাহলে দুটো মিলে কিন্তু আসলে একটাই পেপার। ওটা আগের কোর্সে, বিডিপি কোর্সে একটাই পেপার ছিল, তখন ইবিজি 1 বলা হতো ওটাকে। ইবিজি 1 এ বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ তিনটেই ছিল। কিন্তু এখন তোমাদের সিবিসিএস প্যাটার্নে কি করেছে, ওটাকে দুটো পেপারে ভাগ করে দিয়েছে। সিসিবিজি 1 এ এসেছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আর সিসিবিজি 3 পেপারে হয়েছে সেকেন্ড সেমিস্টারে আধুনিক যুগটাকে আলাদা করেছে। তো এটা হয়ে গেল সিসিবিজি তোমাদের 3 পেপারের বিষয়। সিসিবিজি 4 পেপার আছে। সিসিবিজি 4 পেপারটা হচ্ছে ভাষার পেপার। খেয়াল করে দেখো, সিসিবিজি 2 পেপারটাও ভাষার পেপার পেয়েছিলে ফার্স্ট সেমিস্টারে।
সেকেন্ড সেমিস্টারও আবার একটা ভাষার পেপার, অর্থাৎ দুটো পেপারকে দু টুকরো করে দুটো সেমিস্টারে দেওয়া হয়েছে। সাহিত্যের পেপারকে দুটো টুকরো করা হয়েছে 1 এবং 3 তে দেওয়া হয়েছে, আর ভাষার পেপারকে দুটো টুকরো করা হয়েছে, ওখানে সিসিবিজি 2 তে দেওয়া হয়েছে আর সেকেন্ড সেমিস্টারে সিসিবিজি 4 এ দেওয়া হয়েছে। তাহলে তোমাদের এগুলোকে জয়েন্ট করলে কিরকম পেপার হচ্ছে, 1 আর 3 মিলে একটা পেপার হচ্ছে, 2 আর 4 মিলে একটা পেপার হচ্ছে। 1 আর 3 হচ্ছে সাহিত্যের পেপার, আর 2 আর 4 হচ্ছে ভাষার পেপার। এখানে 4 পেপারটা দেখো সিসিবিজি 4 বাংলা ভাষার এবং লিপি এসব নিয়ে আলোচনা আছে। তাহলে বাংলা ভাষা কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষা এসেছে, ঠিক আছে, এর আগে যে ভাষা বংশ থেকে এসেছে সেই ভাষা বংশের অন্তর্গত আর কি কি ভাষা রয়েছে, বাংলা যে লিপি কিভাবে এসেছে সেই আলোচনা আছে, ঠিক আছে। তারপরে ধ্বনি পরিবর্তন মানে ধ্বনি তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব পাবে, ধ্বনি কাকে বলে, ধ্বনির পরিবর্তন কিভাবে হচ্ছে, ধ্বনি পরিবর্তনের কারণগুলো কি কি আছে, ধ্বনি পরিবর্তনের ধারা কি কি আছে, শব্দার্থ পরিবর্তনের ধারা, শব্দার্থ তত্ত্ব, শব্দার্থ পরিবর্তনের কারণ, এইসব বিষয় কিন্তু তোমরা পাচ্ছ এখানে। ব্যাকরণে কিছু টপিক পাবে, লিঙ্গ, বচন, পুরুষ, কারক, বিভক্তি, বাক্য গঠন, বাংলা বানান বিধি, তবে এইগুলো সব আগে পড়েছে স্কুলে। একটা নতুন টপিক পাবে সম্পাদনা ও প্রতিবেদন রচনা। সম্পাদনা বলতে পত্রিকা সম্পাদনা, মানে এডিটরের যে কাজ হয় সম্পাদকের কাজ, পত্রিকা সম্পাদনা, আর হচ্ছে তোমার বিভিন্ন গ্রন্থ মানে বই সম্পাদনা করা এডিটর যেগুলো করে থাকেন। তার সঙ্গে থাকবে সাংবাদিকতা মানে জার্নালিজম, যেটা একজন সংবাদপত্র যিনি পড়ছেন এবং সংবাদ মানে কি বলবো সংগ্রহ করছেন যিনি, ঠিক আছে, সেই জার্নালিজমের ব্যাপারটা তোমরা এখানে পাবে। প্রতিবেদন কিভাবে লিখতে হয়, ওই যে পত্র পত্রিকাতে যে খবরগুলো পেশ করা হচ্ছে সেগুলো কিভাবে লিখতে হচ্ছে, বা লাইভ যদি সে খবর পড়ছে সেটা কিভাবে করতে হয়, সব জিনিস এই পেপারটাতে এই মডুলে পেয়ে যাচ্ছ। তাহলে বুঝতে পারছো যে সিসিবিজি 3 আর 4 পেপার, 3 পেপারে বাংলা সাহিত্য ইতিহাসের আধুনিক যুগ, আর সিসিবিজি 4 পেপারে হচ্ছে তোমার ভাষার পেপার। সেকেন্ড সেমিস্টারে তোমাদের একটা জি পেপার থাকছে, ওখানে ইতিহাস পেলে ফার্স্ট সেমিস্টারে জিএসআই 11, এখানে সেকেন্ড সেমিস্টারে ইতিহাস পাবে জিএসআই 21, ওটারই দ্বিতীয় অংশটা। খেয়াল করে দেখো, ওখানে বাংলার ইতিহাস পেলে ফার্স্ট সেমিস্টারে ইতিহাসে, এখানেও বাংলার ইতিহাস, ওখানে প্রাচীন যুগের বাংলা পেলে সেকেন্ড সেমিস্টারে যে জিএসআই 21 এখানে মধ্যযুগের বাংলা পাবে, মানে ওখানে পড়েছিলে প্রাচীন যুগ থেকে 1203-4 সাল পর্যন্ত, এবার এখানে 1203-4 সাল থেকে 1757 সাল পর্যন্ত বাংলার ইতিহাস আলোচনা আছে। 1757 সালটা এমন একটা সময় যখন সেই ব্রিটিশরা আসছে, পলাশির যুদ্ধ, ঠিক আছে, সেই সময়টা। তাহলে কখন থেকে পাবো, 1203-4 সাল থেকে একবারে পলাশির যুদ্ধ পর্যন্ত বাংলাতে কোন কোন রাজার শাসন চলেছে সেগুলো আমরা দেখতে পাবো। তো প্রথমে দেখা যাচ্ছে যে ইলিয়াস শাহী বংশ, তারপরে হোসেন শাহী আমল আসছে, তারপরে আসছে আমাদের মুঘল যারা শাসন করেছে ভারতবর্ষকে, সেই মুঘলরা বাংলাতেও কিভাবে শাসন করেছিল, তাদের মানে নেতৃত্বে বাংলা কিভাবে শাসন চলছিল। তারপর বাংলাতে আমাদের শেষ স্বাধীন নবাব যাকে বলা হয় সিরাজদৌল্লার ব্যাপারে তোমরা জানতে পারবে। পলাশির যুদ্ধ 1757 সালে সিরাজদৌল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিভাবে হয়েছিল সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এছাড়া মুঘল রাজাদেরও কৃতিত্ব এখানে জানতে পারবে, কেননা মুঘল শাসনেও কিন্তু আমাদের বাংলা শাসিত হয়েছিল। বাংলা বলতে কিন্তু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না, অবিভক্ত বাংলার কথা বলছি, যেখানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সবকিছুই একটাই ছিল কিন্তু, ঠিক আছে, সেই বাংলা। তাহলে তোমরা ইতিহাসটা কতদূর পাচ্ছ, ইতিহাসটা তোমরা পাচ্ছ সেই 1203-4 সাল থেকে 1757 পর্যন্ত, কেননা এর আগের অংশটা তোমরা পেয়ে যাচ্ছ ফার্স্ট সেমিস্টারের জিএসআই 11-এ, আর এখানে জিএসআই 21-এ সেকেন্ড সেমিস্টারের ইতিহাসে বাকি অংশটুকুটা পাচ্ছ। ওটা প্রাচীন যুগের বাংলার অবস্থা, আর এটা মধ্যযুগের বাংলার অবস্থা। এবারে বলবে তাহলে এরপরে আছে, হ্যাঁ এরপরেও আছে ইতিহাস। তোমরা সেকেন্ড ইয়ারে যখন ইতিহাস পাবে পাস পেপারে, তখন আবার আধুনিক যুগের ইতিহাসটা তোমরা ওখানে পাবে, বাংলার ইতিহাসটা। এই যে পলাশির যুদ্ধ এখানে শেষ হয়ে যাচ্ছে ইতিহাস পেপারটা তোমাদের এখানে, ওখানে পলাশির যুদ্ধের পর থেকে শুরু হবে একবারে স্বাধীনতা পর্যন্ত ভারতের, ঠিক আছে, বুঝতে পারছো, এভাবে ধাপে ধাপে কিন্তু পেপারগুলো আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের ইতিহাসের পেপার। এর সঙ্গে দেখো ইতিহাসে আরো কি কি জিনিস পাচ্ছ না, বাংলার কৃষি কাঠামো পাচ্ছ, মধ্যযুগের বাংলার সমাজ কেমন ছিল, সাহিত্য বিষয়ক সংস্কৃতি সবকিছু, তার সঙ্গে ধর্মীয় ঐতিহ্য কি কি ছিল, কেমন ছিল, জগন্নাথ ধর্ম মানে সুফিবাদ, তার সঙ্গে হচ্ছে ভক্তিবাদী আন্দোলন, এই সব কিছু তোমরা পাবে মধ্যযুগের বাংলার ইতিহাসটাতে।
একটা পেপার আছে তোমাদের কম্পালসারি পেপার। ফার্স্ট সেমিস্টারে তোমাদের কম্পালসারি পেপার ছিল ABG 11 অর্থাৎ বাংলা, কেউ কেউ ইংলিশও নিতে পারে, অপশন থাকে ওখানে। তো এখানে যারা ছিলে সবার আশা করি বাংলা। তো সেকেন্ড সেমিস্টারে যেটা কম্পালসারি পেপার সেটা হচ্ছে AEES 21, মানে এটা হচ্ছে AE বলতে অ্যাবিলিটি এনহান্সমেন্ট আর ES বলতে এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে পরিবেশ বিদ্যা। পরিবেশ বিদ্যা উচ্চ মাধ্যমিক তোমরা পাশ করে এসেছো সবাই, উচ্চ মাধ্যমিকে যে পরিবেশ বিদ্যা পড়ে এসেছো, যেটা তোমাদের কম্পালসারি পেপারে পরিবেশ বিদ্যা থাকে উচ্চ মাধ্যমিকে, সেই বিষয়গুলোই আবার তোমাকে পড়তে হচ্ছে গ্র্যাজুয়েশনে একটু বিস্তারিত ভাবে। দেখো সব বিষয় এখানে জানাশোনা, পরিবেশের মৌলিক ধারণা, পরিবেশ বলতে কি বোঝায়, পরিবেশের শ্রেণী, সেখানে তোমার প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ বা সাংস্কৃতিক পরিবেশ, এই ধারণাগুলো পাচ্ছ। বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য, পরিবেশ দূষণ কত প্রকারের, পরিবেশ দূষণ কাকে বলে, সে প্রতিটা পরিবেশ দূষণ এবং দূষণের ফলাফল, সেগুলোর প্রতিকার কি আছে, এগুলো তোমরা পাচ্ছ। জনসংখ্যা ও পরিবেশ, পরিবেশের মানে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র ছাড়াও আরো যে তোমার জীব বৈচিত্র্য আছে বা সংরক্ষণের যে ব্যবস্থা রয়েছে পরিবেশে, সেইগুলো তোমরা পাচ্ছ। অর্থাৎ পরিবেশ কেন্দ্রিক যা কিছু উচ্চ মাধ্যমিকে পড়েছো পরিবেশ বিদ্যাতে, সেইগুলো আবার তোমরা গ্র্যাজুয়েশনের কম্পালসারি পেপার যেটা সেকেন্ড সেমিস্টারে AEES 21, এখানেও কিন্তু সেই পরিবেশের ধারণাগুলো পাবে। আর এখানে পরিবেশ বিদ্যা থেকে শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন দুই ধরনেরই প্রশ্ন এসে থাকে। কিন্তু কম্পালসারি যে বাংলা পেপারটা বললাম সেটা কিন্তু একটা 10 নম্বরের প্রশ্ন, বাকি সমস্ত 1 আর 2 নম্বরের প্রশ্ন আসবে। বাকি তোমাদের যে অনার্স পেপারগুলো বললাম, অনার্স পেপারের মার্কস ডিভিশন কি বললাম, যে 10 নম্বরের 2টো প্রশ্ন, 5 নম্বরের 4টা প্রশ্ন, 2 নম্বরের 5টা প্রশ্ন। এই যে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, এগুলোর জন্য ডবল অপশন থাকে। ডবল অপশন মানে বুঝতে পারছো, 10 নম্বরের 2টো প্রশ্ন তোমাকে করতে হবে, সেখানে 4টা প্রশ্ন থাকবে, যে কোনো দুটো করবে। 5 নম্বরের 4টা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে অনার্স পেপারে, সেখানে 10টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টা করবে। আর 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানে 2 নম্বরের 10টা প্রশ্ন থাকবে। তুমি বুঝতে পারছো কত অপশন, ডবল অপশন থাকছে। অর্থাৎ কি পরীক্ষাতে বেশি নাম্বার তোলার একটা সুযোগও তোমরা পেয়ে যাচ্ছ, কমন পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ। কমন পেলেই তো তোমরা লিখতে পারবে। ডবল যেখানে অপশন থাকবে, ডবল অপশন অন্যান্য ইউনিভার্সিটিতে আবার মনে হয় না যে দেয়, 5টা করতে হবে 7টা প্রশ্ন দেয়, কিন্তু এখানে 5টা করতে হবে, তোমাকে 10টা প্রশ্ন দেওয়া হবে। অর্থাৎ ডবল অপশন পাবে, প্রতিটা পেপারে ডবল অপশন পাবে তোমরা। ইতিহাস বলো, বাংলা বলো, সে অনার্স বলো, বাস বলো বা কম্পালসারি, প্রতিটাতে ডবল অপশন পাবে। এটা একটা সুবিধা। কিন্তু শুধু এই সুবিধাটা নয়, আরো কি বললাম, অ্যাসাইনমেন্টটা তোমাদের সুবিধা। অ্যাসাইনমেন্ট সুবিধা বলতে 20 নম্বরে 20 তোলার একটা জায়গা তোমরা পাচ্ছ। বাড়িতে বসে অ্যাসাইনমেন্ট দেবে তোমরা তো অনলাইনে, তাহলে ওখানে 20 তুলে নিলে ফার্স্ট ক্লাস পেতে গেলে 50-এর মধ্যে লিখিত পরীক্ষায় মাত্র 22 তুলতে হচ্ছে, তাহলে 42-এ ফার্স্ট ক্লাস। তো আমি আশা করব যারা যারা ক্লাসটা করলে, অনেকে তো লেফট নিল, বা পরবর্তীতে তোমরা কি করবে না, এরপরে এই যে সিলেবাসটা আমি যেটা আলোচনা করলাম, তোমরা চাইলে এটার পিডিএফটা নিয়ে নেবে, খাতাতে তুলবে, খাতা কলমের সঙ্গে যোগাযোগটা রাখবে, তাহলে এগোতে পারবে। কেননা খাতা কলমের সঙ্গে ডিটাচ হয়ে গেলে পরীক্ষায় যেদিন বসবে না, 2 ঘন্টা কন্টিনিউ লেখাটা প্রচুর টাফ হয়ে যাবে। তো প্রতি সপ্তাহে অন্তত 2 দিন বসে খাতা কলম ইউজ করলে লেখা একটু প্র্যাকটিস করবে। আর সব থেকে প্রথম কিছু যদি লিখবে তো এই সিলেবাসটা লিখবে। আমার মতে নোট লেখার থেকে তুমি আগে সিলেবাসটা জানো, সিলেবাসটাকে বোঝো, তারপরে পড়া শুরু করো, দেখো পড়াটা খুব ভালোভাবে এগোবে। আর আশা করি তোমাদের ক্লাসে, কলেজে ক্লাসও দিচ্ছি, ক্লাসগুলো বুঝতে পারছো। তো সিলেবাসটা যাদের যাদের দরকার বলবে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। এটা অন্তত খাতাতে তুলে রাখবে, তারপরে এগো, দেখো অসুবিধা হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করে নিও। আর পরবর্তীতে যদি ক্লাস কন্টিনিউ করতে চাও তো আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাইকে গুড নাইট।